ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 11। সারিকা হোসাইন। যেই মেঘগুলো একটু আগেও পুরো আকাশকে থমথমে করে রেখেছিল সেই মেঘগুলো এখন গলে গলে হালকা বর্ষণের রূপ নিয়েছে। গুমোট নিস্তব্ধ রাত মুহূর্তের ব্যবধানেই বৃষ্টির টুপটাপ ছন্দে মূর্ছনা তুলেছে। যুবরাজের গোল্ডেন ডুডল পোষা কুকুরটিও বোধ হয় এতক্ষণে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। এমন শীতল রোমাঞ্চকর পরিবেশে ঘুম উধাও হয়েছে যুবরাজের। আজকাল অ্যালকোহলও তাকে কাবু করতে ব্যর্থ হচ্ছে। রাজ্যের নিষ্পাপ মুখের দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে যুবরাজ। এটা কি হলো? সামান্য এই টুকুন দেখেই মেয়েটা জ্ঞান হারালো? এরকম পিঁপড়ের আত্মা নিয়ে এই মেয়ে পুলিশের স্পেশাল ফোর্সে কিভাবে নিয়োগ পেয়েছে? রাজ্যের হাত ভালো করে পরখ করে নিল যুবরাজ। ধবধবে ফর্সা হাতটি একদম কবজি থেকে কনুই পর্যন্ত লম্বা মোটা হয়ে ছিলে দগদগে হয়ে আছে। পুরোটা হাত গরম হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে। মেয়েটির পুরো গলা জুড়ে যুবরাজের হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। কপালেও সামান্য লালচে ফোলা দেখা যাচ্ছে। ফুস করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে চট করে রাজ্যকে কোলে তুলে নিজের বেডরুমের দিকে অগ্রসর হল যুবরাজ। না চাইতেও মেয়েটা বারবার সামনে এসে মুসিবত খাড়া করছে। এই মেয়ে কি জানে আমি তার জন্য কতটা খতরনাক? নিজের ধবধবে সাদা তুলতুলে নরম বিছানায় আলতো করে পরম মমতায় ভালোভাবে রাজ্যকে শুইয়ে দিল যুবরাজ। বালিশটা একটু নিচু করে মাথায় হাত বুলিয়ে পায়ের কাছের পাতলা কাঁথাটা কোমর পর্যন্ত টেনে এসির পাওয়ার কমিয়ে দিল। রাজ্যের ঘুমন্ত মুখশ্রী যুবরাজকে বারবার খুব করে টানছে। গোলাপি খসখসে ঠোঁট জোড়া যুবরাজের মনকে অশান্ত করে তুলেছে থেকে থেকে। অস্থির মনকে শান্ত করতে না পেরে টুপ করে নিজের উষ্ণ মসৃণ অধর জোড়া ছুঁয়ে দিল রাজ্যের শীতল খসখসে ওষ্ঠে। এরপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়াল। নিজের এহেন সর্বনাশের জন্য তুমি নিজেই দায়ী মেয়ে। পরে আমাকে দোষ দিলে সেটা আমি মানব কেন? ভালোবাসার ব্যাপারে যুবরাজ 100তে 100। নিজেকে নিজেই ভুজুং ভাজুং বুঝো দিয়ে মেডিকিট বক্সটা নিয়ে রাজ্যের পাশে একটা চেয়ার টেনে বসল যুবরাজ। রাজ্যের চিকন সরু হাতটি টেনে নিয়ে একটা কটন প্যাডে হ্যাক্সিসল লাগিয়ে সামান্য ফু দিয়ে দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নিল। হ্যাক্সিসল লাগানোর সাথে সাথেই হুঁশহীন মানবীর শরীর কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কপালটা কুঁচকে উঠল। যুবরাজ বুঝতে পারল হাতে জ্বলুনি হচ্ছে। রাজ্যকে এই মুহূর্তে যুবরাজের কাছে অসহায় ছোট একটা বাচ্চা মনে হচ্ছে। যেই বাচ্চা একটু ব্যথা পেলেই ভা ভা করে কাঁদে। যুবরাজ একটা অয়েন্টমেন্ট নিয়ে ছিলে যাওয়া জায়গাটায় এমন আলতো হাতে লাগিয়ে দিল যেন শরীর টেরি পেল না এখানে কারো আধিপত্য বিস্তার হচ্ছে। এরপর সাদা রিবন গজ নিয়ে কবজি থেকে কুনুই পর্যন্ত ভালোভাবে পেঁচিয়ে নিজের কাজ শেষ করল। এরপর মেডিকিট বক্স রেখে স্টেথোস্কোপ আর প্রেশার মাপার মেশিন নিয়ে অভিজ্ঞ ডাক্তারের ন্যায় কার্যক্রম চালালো। প্রেশার একদম লো, পালস খুব ধীর গতিতে চলছে। মনে হচ্ছে কয়েকদিনের স্ট্রেচে শরীর দুর্বল হয়ে গিয়েছে। মেয়েটা ঠিকঠাক খায় না নাকি? আমি এই মেয়ের বশ হলে প্রথম দিনেই চাকরি থেকে আউট করে বউ বানিয়ে খাঁচায় বন্দি করে রাখতাম আর সারাদিন তুলে তুলে খাবার খাওয়াতাম। এত কেয়ারলেস কোনো মেয়ে হয়? যুবরাজ নিজে নিজেই বকবক করতে করতে একটা ইলেকট্রোলাইট স্যালাইন এনে রাজ্যের হাতে লাগিয়ে দিল। এই মেয়েকে বিয়ে করলো তো বাসাতেই একটা ডাক্তারখানা খুলতে হবে দেখা যাচ্ছে। কি সাংঘাতিক মুসিবত! নিজের জন্য আনা মেডিসিন তো এখন দেখছি আমার আগে আমার বউয়েরই লাগবে। ধোতো খেলবো না। এদিকে এনি বেনজির আশফির বাসার নিচে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যকে ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে। কিন্তু বেচারি রাজ্য ফোন তো রিসিভ করছেই না, মেসেজ দিয়েও কোনো ফিডব্যাক জানাচ্ছে না। আমাকে মেসেজ পাঠিয়ে এই মেয়ে কোথায় গেল? গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে অলরেডি। এত রাতে একা একা বাড়ি ফিরব কিভাবে? একা একা বিড়বিড় করতে করতে চতুর এনি চারপাশে তীক্ষ্ণ নজর বুলালো। এরিয়াটা একদম ফাঁকা। কেমন একটা গা ছমছমে ভাব। নিজের ফোনের স্ক্রিন অন করে সময় দেখে নিল এনি। রাত প্রায় 1:30টার কাছাকাছি। ফোন পকেটে পুরে টর্চ জ্বালিয়ে অ্যাপার্টমেন্টের ব্যাকসাইডে চলে গেল সে। অ্যাপার্টমেন্টের পিছনে বড় একটা আম গাছ রয়েছে, সেটা দিয়ে ইজিলি বেনজির আশফির বেকনিতে যাওয়া যায়। ভূত যেহেতু ধরতেই এসেছি তাহলে একদম গাছের গুড়ি থেকেই শুরু করা যাক। টর্চ জ্বালিয়ে গাছের দৃশ্যমান সকল অংশ পরখ করে নিল এনি। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না এখানে। দুনিয়াতে ভূত প্রেত বলতে কিছুই নেই। আমি ড্যাম সিউর এটা কোনো মানুষের কাজ। কিন্তু কাজটা করলো কোন ব্যাটা? মাঝারি সাইজের আম গাছটাতে উঠতে বেশ বেগ পোহাতে হলো এনিকে, কারণ বৃষ্টির ছিটায় গাছ পিচ্ছিল হয়ে গিয়েছে অনেক। 2 মিনিটের কাজ 10 মিনিটে করে হাঁপিয়ে উঠল এনি।
কোনো মতে 3 তলার বেকনিতে পৌঁছে হাঁটুতে ভর দিয়ে বড় বড় দম ফেলল সে। এরপর রুমে ঢুকে বেলকনির দরজা লাগিয়ে পুরো বাসা আলোকিত করল লাইটস জ্বালিয়ে। বিশাল বড় ফ্ল্যাট, বেনজির আশফি আর তার স্ত্রী একাই থাকেন এখানে। দুটো ছেলেমেয়ে আছে ওনাদের, তারা বিদেশ পড়াশোনা করেন রুমানার বোনের কাছে। বেনজির আশফির ধারণা, বাংলাদেশের পড়াশোনার কোনো মূল্য নেই। সার্টিফিকেট অর্জন করে চাকরি পাবার চাইতে শিক্ষিত মানুষ হওয়া আগে জরুরি। এনি মনে মনে ভাবে, ভদ্রলোকের নীতি ঠিক আছে। এত এত লেখাপড়া করে যদি মানুষই না হওয়া গেল তবে কিসের দাম রইল বড় বড় ডিগ্রির। বেনজির আশফির কক্ষ তল্লাশি চালাতে চালাতে এনি অদ্ভুত সুন্দর একটি রুমাল দেখতে পেল বেড সাইড টেবিলের উপর। ঝটপট হাতে গ্লাভস পরে সেই রুমালটি একটা জিপার ব্যাগে ভরে নিল। মস্তিষ্ক সজাগ হতেই এনির মনে পড়ল, চিপ বারবার একটা সুগন্ধি রুমালের কথা বলছিলেন। এই রুমালের ভেতরই লুকিয়ে আছে আসল রহস্য। এখন এই রুমালই আমাকে ভূত পর্যন্ত নিয়ে যেতে হেল্প করবে। আজকে কোনোভাবেই যুবরাজের অক্ষিপটে নিদ্রা ধরা দিচ্ছে না। চোখ বুঝলেই রাজ্যের জ্ঞান হারানোর সময়টার কথা বারবার মনে পড়ছে। আচ্ছা, মেয়েটা কি জাদুকরি? সে আমার পুরোটাই কিভাবে কবজা করেছে? যদি মেয়েটাকে আমি না পাই তাহলে আমি বাঁচব কি করে? হঠাৎই রেস্টুরেন্টের কথা মাথা চাড়া দিতেই পায়ের রক্ত ছলকে মাথায় উঠে গেল যুবরাজের। শোয়া থেকে দুম করে উঠে বসে রাজ্যের কক্ষের দিকে পা বাড়াল। এই মুহূর্তেই আমাকে জানতে হবে শেরহামের সাথে তার কিসের সম্পর্ক? কেন সে ওই নরখাদকের সাথে দেখা করতে গিয়েছে রেস্টুরেন্টে? যুবরাজ রাজ্যের কক্ষে এসে রুমের লাইটস জ্বালিয়ে হনহন করে রাজ্যের বিছানার কাছে এসে দাঁড়াল। রাগে তার চোখ দুটি জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে আছে। আপনা আপনি দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। এদিকে মেয়েটি পরম সুখের নিদ্রা গিয়েছে। বড় বড় পাপড়ি যুক্ত বন্ধ চোখ দুটো যেন শিল্পীর আঁকা ছবি। ভরাট গোলাপি গাল দুটো পাকা আপেলের মতো লাগছে যুবরাজের কাছে। বেঘরে মেয়েটি দুই ঠোঁট নাড়িয়ে চুকচুক শব্দ করছে। এই দৃশ্য দেখে ফিক করে হেসে দিল যুবরাজ। যেই পরিমাণ রাগ নিয়ে যুবরাজ এই কক্ষে প্রবেশ করেছিল, মেয়েটির এমন কোমল তুলতুলে আদুরে মুখশ্রী দেখে নিমিষেই সেই রাগ পানিতে পরিণত হল। দ্রুত রুমের লাইট নিভিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে রাজ্যের পাশে চুপ মেরে শুয়ে গেল সে। নিজের হাতের উপর রাজ্যের মাথা রেখে আরেক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে চোখ বুঝল। এবার ঘুম পাচ্ছে আমার, খুব ঘুম পাচ্ছে। তোমার উষ্ণতাবিহীন আমার ঘুমও পালিয়েছে জান। আমি পাগল হয়ে যাচ্ছি দিনে দিনে। আমি উন্মাদ, বদ্ধ উন্মাদ। ঘুটঘুটে অন্ধকার একটি কক্ষে 25 কি 26 বছর বয়সের এক তরুণের গলা টিপে ধরে আছে লম্বা চওড়া শক্তপোক্ত এক লোক। সারা শরীর তার কালো কাপড়ে আবৃত, যার কারণে অজ্ঞাত ব্যক্তির সঠিক বয়স অনুমান করা দুষ্কর। এই অন্ধকার কক্ষের মাঝেও লোকটির অদ্ভুত চোখ হিংস্রতা ছড়াচ্ছে। সাধারণ মানুষের চাইতে এই লোকের চোখের মণি ভীষণ আলাদা। দুই পাশে দুই রঙের মণি। কক্ষের সকল নিস্তবতা ভেদ করে হুঙ্কার দিয়ে উঠল লোকটি। বল তোতলা মামুন কোথায় আছে? যদি কোনো কিছু গোপন করার চেষ্টা করেছিস তাহলে এই ঘরের মেঝেতেই দাফন করে দেব তোকে। মানুষ তো দূরে থাক, কাকপক্ষীও জানবে না তোর সমাধির খবর। শক্ত হাতে গলা চেপে ধরায় যুবকের কথা বলার সকল শক্তি ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। মনে হচ্ছে গলার শ্বাসনালী এখনই ভেঙে গুড়িয়ে যাবে। আদৌ কি তার মুক্তি মিলবে এই কঠিন হৃদয়ের দস্যুর থেকে? যার কাজই মানুষকে চূড়ান্ত কষ্ট দিয়ে মেরে পৈশাসিক আনন্দ নেওয়া, তার সামনে সত্য মিথ্যা কি আসে যায়? তবুও মানুষ নিঃশ্বাসের শেষ বিন্দু দিয়ে বাঁচার জন্য লড়ে যায়। এই তরুণের ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে বাঁচতে হবে। সে অবশ্যই বাঁচবে। চোখের সামনে এই শয়তানের কঠিন পরিণতি না দেখা পর্যন্ত সে মরতে পারে না। কঠিন মনোবলে যুবক নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাক্ষসতুল্য ব্যক্তির থেকে সামান্য আলগা করতে পারে নিজের গলা। তাতেই যেন তার মনে হলো কানের কাছে দিয়ে মৃত্যু তাকে ছুঁয়ে গেল। অজ্ঞাত ব্যক্তির আগে ফুসফুস করতে করতে দুই হাতে ধরে ছুঁড়ে মারল যুবকটিকে। ছিটকে পড়ে অদূরে ভাঙা একটি টেবিলের সাথে লেগে মাথা ফেটে গোলগোল করে রক্তধারা ছুটে গেল যুবকটির চিবুক বেয়ে। হাত দিয়ে মাথার ফাটা অংশ চেপে ধরে জড়িয়ে যাওয়া কণ্ঠে সর্বোচ্চ তেজ ঢেলে ছেলেটি বলে উঠল, যুবরাজ ভাই তোতলা মামুনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 12। সারিকা হোসাইন। সারা রাতের ইলসে গুড়ি বৃষ্টিটা ভোর রাত্রের দিকে এসে তুমুল বর্ষণের রূপ নিয়েছে। ঘুটঘুটে কালো মেঘে পুরো আকাশ আচ্ছন্ন থাকায় সঠিক সময় অনুমান করা যাচ্ছে না। জানালার সাদা পর্দা ভেদ করে কিঞ্চিত আলো কক্ষে প্রবেশ করে জানান দিচ্ছে মোটামুটি ভালোই বেলা হয়েছে।
বিশালাকা থাই জানালা বন্ধ থাকার কারণে বৃষ্টির ঝোড়ো শব্দের বদলে শো শো শব্দটাই কর্ণকুহরে এসে লাগছে। হঠাৎই ঘুম ভেঙে গেল রাজ্যের। পিটপিট করে পেলব দৃষ্টি মেলল। ঘুম ভালো করে কাটেনি বলে না চাইতেও অক্ষি পল্লব আপনা আপনিই বন্ধ হয়ে গেল। জোর করে চক্ষু খুলে চারপাশে নজর বুলিয়ে নিজের অবস্থান বুঝার চেষ্টা করল। বেডরুমময় ভুনা খিচুড়ির গন্ধে মম করছে। নিজের বাড়িতেই আছে বুঝতে পেরে শান্তিতে আবার চোখ বুঝে ফেলল। বিছানায় আড়মোড়া ভাঙতে হাত পা ছড়াতেই স্যালাইনের পাইপে টান লেগে ব্যথায় ককিয়ে উঠল সে। আউচ! হাতের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তেই ভয়ে শিউরে উঠল রাজ্য। হাতে লাগানো সুই ধীরে ধীরে খুলে অন্য হাতে নজর দিল। হাতটি দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ লাগানো হয়েছে। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে পুরো রুমে ভালো করে চোখ বুলালো। আবছা আলোয় বিশালাকা এক কক্ষ নজরে এলো। কক্ষটি খুবই ছিমছাম সাজানো গুছানো। নিজের ঘাড় সমান এলোমেলো চুলগুলো গুছিয়ে বেঁধে সারা বিছানা জুড়ে নিজের মোবাইল খানা খুঁজে চলল। কিন্তু আফসোস এই ঘরের কোথাও মোবাইল নামক যন্ত্রটির অস্তিত্ব নেই। তার মানে মোবাইল রেখেই আমি চলে এসেছি? আচ্ছা, এনি আবার চিফের বাসায় যায়নি তো? অফিসে গিয়ে কি জবাব দেব এনিকে? কি এক কেলেঙ্কারিতে ফেঁসে গেলাম ছি। ধীর পায়ে বিছানা থেকে নেমে কক্ষের বিশালাকা জানালা খুলে পর্দা দুটো সরিয়ে ঘর কিছুটা আলোকিত করল রাজ্য। জানালা খুলতেই বৃষ্টির ঠান্ডা ঝাপটা এসে তার মুখ গলা ভিজিয়ে দিল। সকাল সকাল বৃষ্টির পানি খেলে ঠান্ডা জ্বর দুটোই কাবু করবে ম্যাডাম। এমনিতেই সারা রাত অনেক জ্বালিয়েছেন। এবার একটু এই অসহায়ের উপর দয়া করুন। হঠাৎই রসিকতা মিশ্রিত ভরাট কণ্ঠস্বরে চমকে উঠল রাজ্য। পিছন ফিরে যুবরাজকে দেখে তনু মন দুটোই শিহরিত হল তার। মনে হচ্ছে সে কেবলই গোসল সেরে এসেছে। ওলফ কাটিং চুলগুলো এলোমেলো হয়ে তাতে শিশির বিন্দুর মতো পানি লেগে আছে। ভালো করে শরীর না মোছার কারণে ফুলা ফুলা পেশিগুলোতে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে। কালো রঙের হাতাবিহীন স্যান্ডো গেঞ্জি এই যুবকের সৌন্দর্য কতখানি বৃদ্ধি করেছে তা কি এই আনাড়ি পুরুষ জানে? আর ওই রক্তজবা ঠোঁট দুটো। হঠাৎই যুবরাজের ব্যান্ডেজ করা হাতের দিকে নজর গেল রাজ্যের। গত রাতের বিভীষিকাম দৃশ্য মনে পড়তেই হাত পা অসাড় হয়ে এলো তার। মাথার ঘিলু পিন পিন করে ঘুরতে লাগল। আমি কি রাতে জ্ঞান হারিয়েছিলাম? ডক্টর এসে কখন স্যালাইন দিয়ে গেল? কিচ্ছুটি টের পেলাম না। এখন যদি আবার জ্ঞান হারাই তখন? এখন আবার জ্ঞান হারালে যেদিক দিয়ে এই বাসায় এসেছো সেই দিক দিয়েই টুপ করে নিচে ফেলে দেব। এরপর সারাদিন রাস্তার ভেতর বেহুশ হয়ে পড়ে থেকো ফাজিল মেয়ে। কথাটি বলে যুবরাজ নিজের হাতের সাদা টাওয়েল খানা গলায় ঝুলিয়ে হনহন করে চলে গেল। যুবরাজের এমন আকস্মিক হুমকিতে বোকা বনে গেল রাজ্য। কি সাংঘাতিক লোক রে বাবা! মনে মনে একটা কথা বললাম সেটাও শুনে নিল। আবার আমাকে ফাজিল ও বলে গেল। আমি ফাজিল হলে তুই ব্যাটা হনুমান। বলেই মুখ বাঁকালো রাজ্য। আমাকে গালি দেয়া শেষ হলে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো। তোমার জন্য আমিও খেতে পারছি না, খিদেও মরে যাচ্ছি। যুবরাজের এমন অদ্ভুত স্বভাবে চূড়ান্তভাবে ঘাবড়ে গেল রাজ্য। যুবরাজ সম্পর্কে আর কোনো প্রকার চিন্তা ভাবনা না করে দ্রুত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। যুবরাজ টেবিলের উপর বাহারি আইটেমের সাথে ভুনা খিচুড়ি বেড়ে নিয়ে বসে আছে। খাবারগুলো লোভনীয় ঠেকলেও রাজ্য সেসবে পাত্তা দিল না। রাজ্যকে দেখতে পেয়ে যুবরাজ মেপে হাসল। এরপর উঠে দাঁড়িয়ে একটা চেয়ার টেনে দিল। বসো এখানে। সকাল থেকে তোমার জন্য রান্নাবান্না করতে করতে কাহিল হয়ে গেছি। এবার খেয়ে আমাকে উদ্ধার করো। যুবরাজের এমন আতিথেয়তা চরমভাবে মুগ্ধ করল রাজ্যকে। মনে মনে খুশি হলেও মুখে কিছুই প্রকাশ করল না। আপনি আমার জন্য রান্না করেছেন? অবাক হয়ে শুধালো রাজ্য। বাহরে, বাসায় মেহমান এলে তার জন্য রান্না করব না? আমি কি কঞ্জুস নাকি? তুমি চাইলে আমি আমার নিজের কলিজা ভুনা করে তোমাকে খাওয়াবো। আপনার কলিজা আমি কোন দুঃখে খেতে যাব? মেয়েদের অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয় তাই বললাম আর কি। কথা খানা বলেই চোখ টিপল যুবরাজ। রাজ্য মনে মনে বলে উঠল, ফাজিল। যুবরাজ রাজ্যের মুখের সামনে তুড়ি বাজিয়ে বিগলিত করে হেসে বলে উঠল, মনে মনে আমাকে ফাজিল বলছো, এম আই রাইট? রাজ্য চোখ বড় বড় করে যুবরাজের মুখের দিকে তাকিয়ে দুই হাত জোর করে বলে উঠল, ক্ষমা কইরে দেন। আমার ভুল হচ্ছে। ক্ষমা করব এক শর্তে। কি শর্ত? সবগুলো খাবার খেয়ে খেয়ে আমার প্রশংসা করতে হবে। আপনি নিজেই রেঁধেছেন সব? আপাতত আমিই রেঁধেছি, বিয়ে করলে বউ রাঁধবে। যুবরাজ যে চরম আকারের ঠোঁটকাটা নির্লজ্জ এটা রাজ্য আরও অনেক আগেই বুঝতে পেরেছে।
তাই বাড়তি কথা না পেঁচিয়ে যুবরাজের টেনে দেয়া চেয়ারে ধপ করে বসে পড়ল। তাড়াতাড়ি খাবার দিন, আমাকে অফিসে যেতে হবে। আজ শুক্রবার, আজ কিসের অফিস? রাজ্য মাথা চুলকে মনে মনে ভাবল। নিজের অফিস বন্ধ নিজেই জানি না। ব্যাটা ঠিক মনে রেখেছে, অফিস না থাকলেও আমাকে বাড়ি ফিরতে হবে। প্লেটে খিচুড়ি বাড়তে বাড়তে যুবরাজ কঠিন কণ্ঠে বলে উঠল, তুমি দিনের বেলায় 1 সেকেন্ডের জন্য এই বাসা থেকে বেরোতে পারবে না। যুবরাজের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল রাজ্য। কেন পারবো না? কারণ এখানে আমার খুব ভালো রেপুটেশন আছে, প্লাস আমি সিঙ্গেল, এটা সবাই জানে। আমার বাসা থেকে মেয়ে বেরোতে দেখলে সবাই খুব খারাপ ভাবে নিবে ব্যাপারটা। আর আমি আমার জন্য মোটেও ভাবছি না। আমি নিজেই খুব খারাপ মানুষ। আমি চাই না তোমাকে কেউ আর চোখে তাকিয়ে দেখুক। কথাটা বলে প্লেটে সুন্দর করে খাবার গুছিয়ে রাজ্যের সামনে পরিবেশন করল যুবরাজ। যুবরাজকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাজ্য। এত কোনো সাধারণ ছেলে নয়, পুরো প্যাকেজ। খাবার সামনে পেয়ে স্পুন রেডি করতে করতে যুবরাজের উদ্দেশ্যে রাজ্য বলল, আপনিও বসুন। যুবরাজ নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে উঠল, বৃষ্টির দিনে চামচ রেখে হাত দিয়ে আচার আর খিচুড়ি মাখিয়ে 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 খেয়ে দেখো, অনেক মজা লাগবে। নিজের উত্তেজনা এবার আর ধরে রাখতে পারল না রাজ্য। মুখে খাবারের লোকমা তুলতে তুলতে মুচকি হেসে বলে উঠল, আপনাকে যে বিয়ে করবে সে অনেক লাকি। খাবার চিবুতে চিবুতে যুবরাজ বলে উঠল, তাহলে সেই লাকি পার্সন আপনি নিজেই হয়ে যান ম্যাডাম। মুখে তোলা খাবারগুলো গট করে রাজ্যের গলায় আটকে গেল। মুহূর্তেই চোখ লাল হয়ে কাশি এসে অবস্থা বিগড়ে গেল। রাজ্যের এহেন দশা দেখে ঝটপট পানি এগিয়ে দিয়ে মাথায় চাপড় দিল যুবরাজ, তুমি সবকিছুতেই বড্ড আনাড়ি রাজ্য। তোমাকে মনে হয় তাড়াহুড়ো করার জন্য সবসময় দুই পাশ থেকে দুই শয়তান গুঁতোতে থাকে, তাই না? পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে ফ্যাসফ্যাসে কণ্ঠে রাজ্য বলে উঠল, আমার দুই পাশের দুই শয়তানের চেয়েও আপনি বেশি মারাত্মক। আপনি আপাতত আমাকে গুথানো বন্ধ করুন। আমার তো শিং নেই, তাহলে কিভাবে গুঁতো দিলাম তোমাকে? আমি কি না খেয়েই উঠে যাব? না প্লিজ, রাগ করো না। মুখে স্কচ টেপ মেরেছি, আর কিচ্ছুটি বলবো না। কথাখানা বলেই মুখে হাওয়ায় টেপ মারার মতো ভং করল যুবরাজ। এটা দেখে রাজ্য ফিক করে হেসে দিল। একমনে খেতে খেতে যুবরাজ খুক খুক করে কেসে উঠল, আপনার আবার কি হলো, এভাবে কাশছেন কেন? একটা কথা বারবার গলায় এসে খুব বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। বারবার পেটে ঢুকানোর চেষ্টা করছি, কিন্তু পেটে থাকতেই চাইছে না। খুবই করুণ স্বরে কথাটা বলে আবার কাশতে লাগলো যুবরাজ। খাবার খেতে খেতে রাজ্য শুধালো, কোন কথা পেটে থাকছে না? তোমার হাসি সুন্দর, হাসলে তোমাকে বউ বউ লাগে। যুবরাজের এহেন কথায় লজ্জায় রাজ্য মাথা নিচু করে খাবার খাওয়ায় মনোনিবেশ করল। কিন্তু খাবার যেন গলা দিয়ে নামছেই না। দুই কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। বহু কষ্টে সবগুলো খাবার শেষ করে উঠে দাঁড়ালো রাজ্য। খাবার অনেক মজা হয়েছে, আপনার অনেক গুণ আছে যুবরাজ শাহির। আমার আরও অনেক কিছু আছে, সময় এলে দেখাবো। কথাটা বলে দুজনের প্লেট দুটো নিয়ে হনহন করে কিচেনে চলে গেল যুবরাজ। মেয়েটার সামনে থাকলেই বিপদ, কোনোটারই কন্ট্রোল থাকে না। না আমার, না ছোটা ভীমের। রেজওয়ান চৌধুরীর ড্রয়িং রুমে বসে আছে শেরহাম। গতকাল রাত থেকে এখন পর্যন্ত রাজ্যের ফোনে সে শখানেক ফোন দিয়েছে। না মেয়েটি ফোন তুলেছে, না ফোন ব্যাক করেছে। বিষয়টা শেরহামকে খুবই হার্ট করেছে। কি ব্যাপার, কে আপনি? ভারী কি গলায় কথাটা বলে চশমার উপর দিয়ে শেরহামের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। রেজওয়ান চৌধুরীকে দেখতে পেয়েই চটপট উঠে দাঁড়ালো শেরহাম। বিনয়ের সাথে সালাম দিয়ে বলে উঠল, আঙ্কেল, আমি শেরহাম ফাইয়াজ। আপনার বন্ধু সুবহান শেখের ছেলে আমি। শেরহামকে দেখে খুশিতে হো হো করে হেসে উঠলেন রেজওয়ান চৌধুরী। শেরহামের কাঁধে চাপড় মেরে বলে উঠল, আরে ব্যাটা, আগে বলবে না তুমি সুবহানের ছেলে? তা বাবা কি মনে করে এই সময়ে এলে? রেজওয়ান চৌধুরীর এমন প্রশ্নে কিছুটা থতমত খেল শেরহাম। আসলে আঙ্কেল, রাজ্য কাল থেকে ফোন তুলছে না, তাই ভাবলাম কিছু হলো কি না। রেজওয়ান চৌধুরী শেরহামের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর তনুজার নাম ধরে হাঁক ছাড়লেন, তোমার মেয়েকে ডেকে আনো, ফোন কেন তুলছে না আমিও এর জবাব চাইব। তনুজা এবার একটু ইতস্তত করে উঠলেন। দুই হাত সমানে কচলে অপরাধীর ন্যায় বলে উঠলেন, ড্যাশ, আসলে ও ঘরে নেই। ফোনটা রুমে ফেলে গেছে। ঘরে নেই মানে? ছুটির দিনে এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছে সে?
তেজি কণ্ঠে প্রশ্ন করে তনুজার দিকে উত্তরের আশায় নাক ফুলিয়ে তাকিয়ে রইলেন ভদ্রলোক। হয়তো কোন কেস ইনভেস্টিগেশন এর জন্য গিয়েছে। কথাটি বলে দ্রুত রান্না ঘরে চলে গেলেন তনুজা চৌধুরী। তিনি গত রাতেই রাজ্যকে বাড়ি থেকে ওয়ালটপকে যেতে দেখেছেন। মেয়ের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। মেয়ে কোনো কেলেঙ্কারিতে নেই এটা তিনি শতভাগ নিশ্চিত। রেজওয়ান চৌধুরী এই বিষয়টা জানলে অযথা হাল্লা মাচাবে। তাই পুরো ঘটনায় তিনি রাত থেকেই চেপে গিয়েছেন। রেজওয়ান চৌধুরী দ্বিতীয় দফায় হাঁক ছেড়ে উঠলেন। কি গো ছেলেটা এলো, ওকে কিছু খাবার টাবার দাও। শেরহাম হঠাৎই উঠে দাঁড়ালো। আঙ্কেল আজ আমি আসি। পরে আবার অন্য একদিন আসব। আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে। সে কি মাত্রই তো এলে? না আঙ্কেল আজ যাই। রেজওয়ান চৌধুরীর বাড়িতে আর এক মুহূর্তও দাঁড়ালো না শেরহাম। তার অনেক কাজ জমে আছে এই শহরে। সবগুলো একটা একটা করে খালাস করতে হবে। প্রথমে নিজের ঝুড়িতে রাজ্যকে তোলা চাই, এরপর যুবরাজের মাংসের কিমা দিয়ে বার্গার। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 13। সারিকা হোসাইন। সারাদিনের মেঘ মেদুর আর বৃষ্টির অবসানের পর ধরণীতে কুচকুচে কালো আধার ঘনিয়ে এসেছে সবে। আজ আকাশে রূপালী চাঁদটা ওঠেনি। যুবরাজের মানব শূন্য ঘরটি রাজ্যের কাছে ডুমঘরের মতো ঠেকেছে। কোনো মানুষ নেই, শুধু একটি ছোট কুকুর আর ধবধবে সাদা রঙের মোটা একটা পার্সিয়ান বিড়াল। কুকুরটি যতবার রাজ্যকে দেখেছে ততবার দাঁত খেঁচিয়ে ঘেউ ঘেউ করে উঠেছে। সারাদিন বহু কষ্টে একা একা এই বিশাল ফ্ল্যাটে দিন পার করেছে রাজ্য। এবার আর এক মুহূর্ত দেরি করবে না সে। কিন্তু একটা জিনিস রাজ্যকে খুব ভাবাচ্ছে। সকালে ডাইনিং টেবিলে যুবরাজকে তার কাছে প্রাণোচ্ছল আর মিশুক প্রকৃতির একটা ছেলে মনে হয়েছে। কিন্তু হঠাৎই ছেলেটা রুমে গিয়ে দরজা আটকেছে, সারাদিনের জন্য একবারও বের হয়নি। এটা রাজ্যকে খুব কষ্ট দিয়েছে। সারাটা দিন সে যুবরাজের বেডরুমে শুয়ে বসে দিন কাটিয়েছে। শুয়ে বসে বললে ভুল হবে। সারা রুমে কুটকুট করে এটা সেটা পর্যবেক্ষণ করেছে। মনে মনে নিজেই নিজেকে সান্ত্বনা দিল রাজ্য। হয়তো মন টন খারাপ হয়েছে। মা বাবাকে মিস করছি হয়তো। হঠাৎই নিজের বাড়ির কথা মনে পড়তে ঝট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো রাজ্য। সে গত রাতে থেকে উধাও। এতক্ষণে নিশ্চয়ই বাবা মা আমার রুমে হাজার বার আমাকে খুঁজেছে। আর এনি যদি বাড়িতে গিয়ে আমায় খুঁজে তখন তো বাবা আগুনে কেরোসিন ঢালার মতো করে জ্বলে উঠবে। নিজের বাবার রাগী রাগী মুখটা মনে পড়তেই নিজের পোশাক টেনে টেনে ঠিক করে চুলগুলো ভালো করে বেঁধে যুবরাজের কক্ষের দিকে ধীরপায়ে হেঁটে চলল রাজ্য। দরজা ভেতর থেকে বন্ধ করা। রাজ্য দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দরজায় মৃদু নক করল। কেউ তখন বাদে ভেতর থেকে উত্তর এলো, এসো। দরজার নব ঘুরিয়ে রাজ্য যুবরাজের কক্ষে প্রবেশ করতেই সিগারেটের উটকো গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কোনো মতে নিজের নাক চেপে ধরে গন্ধ রোধ করল রাজ্য। এভাবে আলো নিভিয়ে বসে বসে সিগারেট ফুঁকছেন কেন? আমার ঘর আমার ইচ্ছে। গমগমে কণ্ঠে কথাটি বলে যুবরাজ আবার নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত হল। কক্ষটি এতটাই অন্ধকার যে যুবরাজের সিগারেটের আগুনের লাল রঙা স্ফুলিঙ্গ ছাড়া আর কিচ্ছুটি দেখা যাচ্ছে না। দ্রুত বিড়ি ফুঁকে স্ট্রেতে অর্ধ খাওয়া সিগারেট ঠেসে ধরে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর পুরো রুম আলোকিত করে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন বাণ ছুড়ল, এখানে এসেছ কেন? যুবরাজের এমন প্রশ্নে রাজ্য কিছুটা লজ্জিত হল। কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, আসলে আমি চলে যাব এখন। তাই মনে হলো আপনাকে বলে যাওয়া উচিত। কিন্তু মনে হচ্ছে আপনি বিরক্ত হয়েছেন। অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। কথাটি বলে রাজ্য পিছন ফিরে প্রস্থান করার জন্য পা বাড়াল। পেছনে থেকে যুবরাজ বজ্রকণ্ঠে ডেকে উঠল, রাজ্য তুমি কি জন্য গত রাতে আমার বাসায় এসেছিলে? যুবরাজের এমন ভয়ানক কণ্ঠে থরথর করে কেঁপে উঠল রাজ্য। চোখের কোণে সামান্য অভিমানের জলও জমল বটে। এই যুবরাজ আর সকালের যুবরাজ দুজন যেন আলাদা ব্যক্তি। এই যুবরাজকে খুব খুব অপরিচিত ভয়ঙ্কর ঠেকেছে রাজ্যের কাছে। কি হলো প্রশ্ন শুনতে পাওনি? দ্বিতীয়বার হুঙ্কার ছাড়ল যুবরাজ। রাজ্য নিজের চোখের কোণে জমে থাকা জল আঙ্গুল দিয়ে মুছে শুকিয়ে যাওয়া রুক্ষ কণ্ঠ ফাঁকা ঢোক গিলে ভেজানোর চেষ্টা করল। আমি ইচ্ছে করে এখানে আসিনি। বেনজির আশফির বাড়ি ভেবে ঢুকে পড়েছি। আম সরি। বহু কষ্টে কথাটি বলে রাজ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। যুবরাজের সামনে থেকে দৌড়ে এসে মেইন গেটের দরজা খুলতে উদ্যত হল। হঠাৎই পেছনে থেকে যুবরাজ বলে উঠল, এখান দিয়ে যেতে পারবে না তুমি।
কথাটা বলেই রাজ্যের ব্যান্ডেজ করা হাতে চেপে ধরে টেনে হিচড়ে একটি কক্ষে নিয়ে দাঁড় করালো রাজ্যকে। যুবরাজের হিংস্রতা দেখে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে রাজ্য। কক্ষটির বিশালাকা দরজা খুলে যুবরাজ আঙ্গুলি নির্দেশ করল, এখান থেকে ঝুলে ঝুলে নামবে। আর যদি নামতে গিয়ে পড়ে যাও তাহলে একদম ড্রেনে চলে যাবে, আর ড্রেন থেকে একদম আকাশে। কোনো ঝামেলা হবে না, লাশেরও খোঁজ পাবে না কেউ। কথাটি বলেই যুবরাজ হনহন করে ধরাস করে রুমের দরজা লাগিয়ে চলে গেল। দরজার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আহত কণ্ঠে রাজ্য বলল, আপনি খুব খারাপ জন মানব শূন্য। একটি বারে মদ খেয়ে নেশায় চুর হয়ে টেবিলে উপুর হয়ে আবোল তাবোল বকছে মোকাদ্দেস নামের এক লোক। বয়স তার 50-এর ঊর্ধ্বে। তিন কুলে কেউ না থাকায় মোকাদ্দেসের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। হঠাৎই অদ্ভুত এক শব্দ মোকাদ্দেসের কর্ণকুহরে প্রবেশ করল। নেশায় মশগুল মোকাদ্দেস সেটা আমলে না নিয়ে চোখ বুঝে ওভাবেই পড়ে রইল। শব্দটির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগল। এবার বেশ বিরক্ত হল মোকাদ্দেস। কোনো মতে মাথা তুলে শব্দের উৎসের দিকে নজর দিল সে। মোকাদ্দেস এতটাই নেশা করেছে যে এক হাত দূরত্বের জিনিস সে পরিষ্কার দেখতে পাচ্ছে না। তবুও দুই হাতে চোখ কচলে বোঝার চেষ্টা করল, কে শব্দ করছে। সামনে দাঁড়ানো মৃত্যুদূত তুল্য মানুষটিকে দেখে মোকাদ্দেসের সকল নেশা সেকেন্ডের ব্যবধানে কেটে গেল। সামনে দাঁড়ানো লম্বা চওড়া শক্তপোক্ত মানুষটির হাতে বিশালাকা এক হ্যামার। মেঝের সাথে ঘষে ঘষে টেনে নিয়ে আসার কারণে সেই হ্যামার থেকে এমন বিকট শব্দ আসছে। টেবিলে ভর দিয়ে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে গেল মোকাদ্দেস। সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে মোকাদ্দেসের হৃৎপিণ্ড বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হল। পানি পিপাসায় বুকের ছাতি পর্যন্ত খা খা করে উঠল। হাতের কাছে উল্টে পড়ে থাকা মদের খালি বোতল টেবিলে বাড়ি দিতেই ঝনঝন শব্দে চারপাশ আলোড়িত হল। সেই শব্দে মোকাদ্দেস নিজেই ভয় কেঁপে উঠল। রাতের সকল নিস্তবতা ভেদ করে আগন্তুক বিদঘুটে শব্দে হেসে উঠল। এই হাসির মানে মোকাদ্দেস জানে, কিন্তু কিছুতেই দুদিনের ছোকরার সামনে দুর্বল হবে না মোকাদ্দেস। দরকার পড়লে নিজে মরার আগে এই মদের ভাঙা বোতলের টুকরো এই জানোয়ারের বুকে গেঁথে দিয়ে তবেই সে মরবে। মনে মনে আমাকে কিভাবে মারবি সেটা ভেবে ফেলেছিস তবে নাকি? গমগমে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন খানা করে সিংহের মতো মোকাদ্দেসের দিকে তাকিয়ে রইল আগন্তুক। সেই দৃষ্টি দেখে ভয়ে অন্তরাত্মা লাফিয়ে উঠল মোকাদ্দেসের। তবুও উপরে মোকাদ্দেস শক্ত রইল। আগন্তুক হাতুড়ি মেঝেতে সামান্য ঠুক ঠুক করতে করতে মোকাদ্দেসের দিকে দৃষ্টি দিল। এই হাতুড়ি দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিলে কি হবে জানিস? তোর মগজ গলে ছিটকে ঢাকা শহর পার হয়ে অন্য বিভাগে চলে যাবে। কিন্তু তোর মগজ আমি এভাবে নষ্ট হতে দেব না। তোর মগজ আমি নিজে ভেজে খাব। আগন্তুকের মুখে এমন বীভৎস কথা শুনে পেট গলিয়ে উঠল মোকাদ্দেসের। মুহূর্তেই বমির উদ্রেক হল। আটকাতে না পেরে সেখানেই বমি করে দিল মোকাদ্দেস। এটা দেখে আগন্তুক হো হো শব্দ তুলে হেসে উঠল। তোর কলিজা, চোখ সব আমি তুলে নেব মোকাদ্দেস। জীবনে অনেক ভুগিয়েছিস আমাকে। এবার আমাকে একটু শান্তি দে, তুইও শান্তিতে থাক। আগন্তুক তার লম্বা থাবা যুক্ত হাত দিয়ে মোকাদ্দেসের গলা চিপে ধরতেই মোকাদ্দেস তার হাতে থাকা কাচের ভাঙা বোতলের টুকরো দিয়ে আগন্তুকের শরীরে আঘাত করল। সহসাই ঝরোঝরো করে রক্ত ঝরল তার শরীর থেকে। সেই রক্তের দিকে তাকিয়ে শ্লেষ হাসল আগন্তুক। তোর প্রতি আমি অনেক খুশি হলাম মোকাদ্দেস। তুই মরার আগেও বাঁচার চেষ্টা করেছিস। এমন কাউকে খুন করার মজাই আলাদা। যারা মুহূর্তেই ধরাশায়ী হয়ে যায় তাদের আমার পছন্দ না। এই যে তুই আমাকে আঘাত করে চরম পর্যায়ের কন্ট্রোল লেস রাগটা তুলে দিলি। এখন তোকে বীভৎস ভাবে মারতে আমার কোনো অনুশোচনা হবে না। এবার মোকাদ্দেস তার শরীরের সকল শক্তি খুইয়ে ফেলল। হাঁটু মুড়ে দুই হাত জোর করে কেঁদে উঠল মোকাদ্দেস। আমাকে মারবেন না সাহেব। আমাকে ছেড়ে দিন। আমি ভুল করে ফেলেছি। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। শেষবারের মতন আমায় ক্ষমা করুন। মোকাদ্দেসের কান্নায় আকাশ বাতাস ভারী হল। কিন্তু সেই কান্না হাওয়ায় মিলিয়ে আবার পরিবেশ নিস্তব্ধ হল। তোকে না মারলে আমি ঘুমাতে পারবো না রে মোকাদ্দেস। খুনের নেশা বড্ড খারাপ। এক এক জনের এক এক রকম নেশা থাকে জানিস তো নাকি? আমার নেশা হচ্ছে খুনের নেশা। তুই মরে যা মোকাদ্দেস। না হলে আমি নিজেই মরে যাব। আগন্তুক তার হাতের ভারী হ্যামার দিয়ে মোকাদ্দেসের চিবুক বরাবর আঘাত করতেই গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল মোকাদ্দেস। কিন্তু কিটকিটিয়ে হেসে উঠল আগন্তুক। তার সারা শরীর মোকাদ্দেসের রক্তে রঞ্জিত। এটাই তো সে চেয়েছিল।
রক্তের স্বাদের চাইতে বড় স্বাদ আর কি আছে এই নশ্বর ধরণীতে? মোকাদ্দেস এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আঘাত করার সাথে সাথেই। ও তো ভারী বস্তুর আঘাত মধ্যবয়স্ক একজন মানুষ কিভাবে সহ্য করবে? মোকাদ্দেসের চেহারা পুরোটাই থেতলে গিয়েছে। চেহারা দেখে কিছুতেই বোঝা যাচ্ছে না এই লোকের সঠিক পরিচয় কি। এমন বীভৎস চেহারা যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে। কিন্তু আগন্তুক খুব মনোযোগ দিয়ে দেখছে এই চেহারা আর তৃপ্তির হাসি হেসে যাচ্ছে সমানে। এক হাতে হ্যামার অন্য হাতে মোকাদ্দেসের পা টেনে টেনে আগন্তুক তার গাড়ির দিকে অগ্রসর হল। এবার লাশটির সকল অর্গানগুলো খুলে নিলেই কাজ শেষ। চারিদিকে মিষ্টি মধুর ফজরের আজান হচ্ছে। একটু পরেই রাতের কালিমা দূর হয়ে ভোরের আলো ফুটবে। সারা রাত দুই চোখের পাতা এক করেনি রাজ্য। যুবরাজের এমন রুক্ষ বিহেভ কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। কিছু তো একটা আছে, তবে এই কিছুটা কি? সেটা আমাকে জানতেই হবে। ঝটপট বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল রাজ্য। নামাজ শেষ করে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু কাজ সারতে সারতে 7টার উপরে বেজে গেল। ঘড়িতে সময় দেখে দ্রুত ওয়াশরুমে চলে গেল রাজ্য। গোসল সেরে নিজের ইউনিফর্ম পরে ড্রয়িং রুমে আসতেই রেজওয়ান চৌধুরী কর্কশ কণ্ঠে বলে উঠল, আজকাল কাজের খুব চাপ মনে হচ্ছে? রাতে দিনে মিলিয়েও বাসায় থাকার ফুসরত পাচ্ছ না? রাজ্য জানে তার বাবার এমন আচরণের মানে কি। রাতে ফিরে শেরহামের মেসেজ দেখেই সে সবকিছু বুঝে গিয়েছে। ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে রাজ্যের কাছে। রেজওয়ান চৌধুরীর কথাকে পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল রাজ্য। মা, দ্রুত খাবার দাও, অফিসের লেট হয়ে যাচ্ছে। এদিকে আমি যে একটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেবার প্রয়োজন মনে করছো না নাকি? চড়া মেজাজ দেখিয়ে কথাটি বলে রক্তচক্ষু নিয়ে রাজ্যের পানে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। খাওয়া বন্ধ করে প্লেটে পরোটাটা ছুঁড়ে ফেলে রাজ্য কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠল, চাকরিটা ছেড়ে দেই বাবা, কি বলো? আজ নতুন আমাকে বাড়ি থেকে হুটহাট বেরিয়ে যেতে দেখেছ? সারা দিন রাত এত কাজের প্রেসারে থাকি, তার মধ্যে বাসায় এলে একের পর এক তোমার হাজার খানেক প্রশ্ন। এগুলো আর জাস্ট নিতে পারছি না আমি। প্লেটে পরোটা রেখেই হাত ছাড়া দিয়ে শব্দ করে চেয়ার টেনে উঠে গেল রাজ্য। তনুজা বুকের দীর্ঘশ্বাস লুকিয়ে ঝুটা প্লেট টেবিল থেকে সরাতে সরাতে বলে উঠলেন, তুমি দিনে দিনে এমন রুক্ষ হয়ে যাচ্ছ কিভাবে রেহানের বাবা? রেহান নাম শুনে বুকের ভেতর ধক করে উঠল রেজওয়ান চৌধুরীর। রক্ত জমা চোখ দুটো জলে ছলছল করে উঠল। কুঁচকে যাওয়া বৃদ্ধ চোখের সামনে ভেসে উঠল 28 বছর বয়সী ধবধবে ফর্সা, লম্বা চওড়া সুদর্শন হাসি মাখানো ছেলের চেহারাখানা। ছেলেকে সমস্ত স্বাধীনতা দিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠিয়েছিলেন তিনি। রেজওয়ান চৌধুরী চেয়েছিলেন ছেলে পুলিশের বড় অফিসার হবে। কিন্তু রেহানের এক জেদ, সে ডক্টর হবে। ছেলের জেদ মেনে নিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিলেন। বিদেশে ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে রেহান বড় ডক্টর ঠিকই হলো, কিন্তু দেশে আর ফিরে এলো না। লাশটার হদিস পর্যন্ত পাওয়া গেল না আজ পর্যন্ত। কোথা থেকে কখন কি হয়ে গেল বৃদ্ধ বাবা মা কিছুই আন্দাজ করতে পারলেন না। রেজওয়ান চৌধুরী আজও ভেবে পান না তার সহজ সরল হাসি খুশি ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার কি কারণ। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড, পর্ব 14। সারিকা হোসাইন। ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে আছে যুবরাজ। বুকের বাম পাশের উপরের দিকে গভীর এক ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর। এতে যুবরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার জ্বলন্ত চোখ জোড়া কোনো হায়নার থেকে কম নয়। নিজেকে নিজের কাছেই পশুতুল্য লাগছে। এমনটাই কি হবার কথা ছিল? যেই হাতে মানুষের জীবন রক্ষা করত আজ সেই হাতেই মানুষের মৃত্যু। আর ভাবতে পারে না যুবরাজ। রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। গলার আর কপালের শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম। রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ। নিঃশ্বাসের ফসফস শব্দ ব্ল্যাক ম্যাম্বা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে। মুহূর্তেই যুবরাজ সজোরে এক ঘুষি বসিয়ে দিল চকচকে সুন্দর দামি বেসিনের আয়নায়। ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথররূপী মানুষের শক্তি সামলাতে পারবে? নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শখের বহু দামি আয়না। পড়ে যাবার আগে অবশ্য সেই আয়না যুবরাজের থাবার ন্যায় হাতকে রক্তাক্ত করতে ভুলল না। বাইরেই ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ সারছিল রায়াফ।
হঠাৎ ওয়াশরুমের ভেতরের এমন শব্দে ঘাবড়ে গিয়ে কোলের ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন। রায়াফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে দরজায় সামান্য নক করে বলে উঠল, কাম ডাউন ইউভি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রায়াফ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো। ল্যাপটপের কাজে আর তার মন বসল না। ডিভানে গা এলিয়ে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতেই দৃষ্টিপটে ভেসে উঠল বছর 2 আগের হাস্যজল স্মৃতি। যুবরাজ তখন নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বেস্ট কার্ডিওলজিস্ট। নিউ ইয়র্ক শহরের নামি দামি মানুষের একমাত্র আস্থা ছিল ডক্টর যুবরাজে কোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিল ডাল ভাত। যেখানে প্রবীণ ডক্টর রাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগত সেখানে যুবরাজ কোনো চিন্তা ভাবনা না করেই সার্জারির সাইন করে ফেলত। যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিল না। না ছিল কোনো পিছুটান। যখন যুবরাজ তার সাফল্যের সোপানে তরতর করে উঠে অগ্রসর হচ্ছে সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলা নামক এক সুন্দরী বিদেশি তরুণীরা আবির্ভাব হয় যুবরাজের জীবনে। মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল যুবরাজের কাছে। প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিল, প্লিজ ডক্টর সেভ মাই ফাদার। আই হ্যাভ নো ওয়ান ইলস ইন দিজ ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট মাই ফাদার। মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশনের প্রস্তুতি নিল যুবরাজ। কিন্তু যুবরাজ কি জানত এই অপারেশনই তার ক্যারিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তর করবে? শুধু কি যুবরাজের জীবনই ধ্বংস হয়েছে? কি দোষ ছিল সদা হাস্যজল দুষ্টুমিতে মেতে থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর? কি ভাবছি সেখানে শুয়ে শুয়ে? যুবরাজের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো রায়াফ। উদুম গায়ে শুধু একটা হাফপ্যান্ট পরে যুবরাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে রায়াফের দিকে। লম্বা সময় ধরে শাওয়ার নেবার কারণে বুকের ক্ষতটা ফ্যাকাশে দেখাচ্ছে। হাতের মুষ্টিটাও সাদা সাদা বর্ণ ধারণ করেছে। যুবরাজ সোফায় ধপ করে বসে সেন্টার টেবিলের নিচ থেকে মেডিকিট বক্স বের করে তুলায় কিছুটা ডেটল লাগিয়ে নিল। পুরনো বিভৎস স্মৃতি যত তাড়াতাড়ি ভুলবি ততই নিজের জন্য মঙ্গল। আই হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড। কথাটি বলেই যুবরাজ নিজের ক্ষততে ডেটল চেপে ধরে নির্বিকার রইল। রায়াফ জানে এসব ব্যথা যুবরাজের নিত্যদিনের সঙ্গী। যুবরাজকে এমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাত রায়াফ। কিন্তু ধীরে ধীরে সেও এসবে অভ্যস্ত হয়ে উঠেছে। শেরহাম তোকে পাগল কুকুরের মতো খুঁজছে। পরশু রাতে তুহিনকে খুব মেরেছে। ধীর কণ্ঠে কথাটি বলে পুনরায় ল্যাপটপ ওপেন করল রায়াফ। ভনিতা না করে যেটা বলতে চাস সেটাই বল। নাটক একদম পছন্দ করি না। কাট কাট গলায় কথা খানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্যত হল যুবরাজ। রায়াফ তার ল্যাপটপের কিবোর্ডে খটখট করতে করতে বলল, আর কতদিন এভাবে পাল্টা হামলা হবে? তুই কি এবারও ওকে ভয় পাচ্ছিস? আমি থাকতে তোর ভয় কিসের? ভয় আমার জন্য পাচ্ছি না। এবার সে আটঘাট বেঁধে এসেছে। আসুক। জমের দুয়ার থেকে যেহেতু ফিরে এসেছিস তাহলে এবার আর মরবি না। যুবরাজের এমন হেয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কুঁচকালো রায়াফ। যেই হাতে এক সময় শোভা পেত স্কালপেল, সিজরস, ফোরসেপস সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেন বড়ই বেমানান। শহরের পরিত্যক্ত এক ভাগার থেকে আজ দুপুর আনুমানিক 2:15 দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ পেয়েছে। লাশটির শরীর দেখে আসল নাম ঠিকানা কিছুই শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে। না আছে চোখ, না আছে শরীরের কোনো অর্গান। এরকম বিভৎস লাশ কেউ কোনো দিন দেখেনি। পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয়। যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার। টিভির পর্দায় খবরটি দেখে বিরক্তিতে চসূচক শব্দ করে রিমোট দিয়ে টিভি বন্ধ করে রিমোটটি দূরে ছুঁড়ে মেরে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল রাজ্য। প্রতিদিন কেউ না কেউ খুবই বিভৎসভাবে মারা যাচ্ছে। এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে। দম ফেলার ফুসরতটুকু হচ্ছে না। এর মধ্যে আবার নতুন খুন। কিলার এতটাই চালাক কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না। গত 1 বছরে এ পর্যন্ত 37 জন মানুষের খুন হয়েছে। একটারও কোনো প্রুফ রাখেনি কিলার। নানান ব্যস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল রাজ্যের। বার দুয়েক কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজাকে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। এ কি আপনি এই অসময়ে? দরজা খুলতেই শেরহামকে দেখে বেশ অবাক হল রাজ্য। বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি তাদের মধ্যে।
তাহলে এই লোক দুইবার বাড়িতে এসে কি জাহির করতে চাচ্ছে? আমাকে দেখে অখুশি হলেন মনে হচ্ছে? প্রশ্নটি করে স্মিত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেলল শেরহাম। না অখুশি হব কেন? আসুন ভেতরে আসুন। শেরহামকে ভেতরে আসতে বলে আগে আগে চলে গেল রাজ্য। এই মুহূর্তে শেরহামকে নিয়ে তার ভাবার সময় কই? এই কেস সলভ করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না রাজ্য। ড্রয়িং রুমে ছেলে মানুষের কণ্ঠস্বর শুনে সিঁড়ি বেয়ে ধীর পদে নেমে এলেন রেজওয়ান চৌধুরী। গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ইদানিং হুটহাট শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। রেজওয়ান চৌধুরীকে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এলো শেরহাম। সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষণ মৌন থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, রাজ্যকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজওয়ান চৌধুরী। সেই সাথে অবাক নয়নে শেরহামের পানে তাকিয়ে রইল রাজ্য। শেরহাম উত্তরের আশায় রেজওয়ান চৌধুরীর পানেই দৃষ্টি নিবন্ধ রাখল। কিছুক্ষণ থমকে শেরহামের পানে তাকিয়ে নিচু কণ্ঠে রেজওয়ান চৌধুরী বলে উঠল, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা। আসছি। কথাটি বলেই রাজ্য গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে চলে গেল। রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেরহামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিল। অদ্ভুত কিলবিলিয়ে উঠার আগে চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল শেরহামের। হাত মুষ্টিবদ্ধ করতেই পেশি ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গোলগোল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 15। সারিকা হোসাইন। ফরেন্সিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত। পোস্টমর্টেম করেও মোকাদ্দেসের খুনিকে তা শনাক্ত করা যায়নি। এদিকে মোকাদ্দেসের চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, সাথে কিডনি, হৃৎপিণ্ড গুলো ও উধাও। শুধু তাই নয়, খুব সুনিপুণভাবে দাঁতের কপাট উপরে ফেলা হয়েছে। টেনে তোলা হয়েছে কাঁচা কাঁচা আঙ্গুলির নখগুলিও। জিভটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেয়া হয়েছে। এরকম রক্তহীন করা খুন না কেউ দেখেছে না শুনেছে। হাতে একটা পেপার ওয়েট নিয়ে বেনজির আশফি সেটিকে ঘুরাচ্ছেন আর একমনে চিন্তা করে যাচ্ছেন, এরকম একজন মধ্যবয়সী লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা? যেই শত্রুতায় এমন নিষ্ঠুর মৃত্যু। যুবরাজের বিশাল বড় অ্যাপার্টমেন্টের থমথমে বেডরুমে সামিনার কোলে মাথা রেখে ফ্লোরে বসে আছে যুবরাজ। না সামিনা তার মাথায় ভালোবাসার হাত বুলাচ্ছেন, না কোনো মমতার বাণী শোনাচ্ছেন। কেউ তখন এভাবেই কেটে যাবার পর সামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নিস্তবতা ভেঙে শক্ত কণ্ঠে শুধালেন, আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই আমি বাধা প্রদান করিনি। না তোকে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করেছি, না কোনো জবাব চেয়েছি। তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বারবার আগ্রাসী হয়ে উঠছে। কি এমন প্রশ্ন মা, যেটা করতে তোমাকে এতবার ভাবতে হচ্ছে? কিঞ্চিত মাথা তুলে অসহায় ভঙ্গিতে সামিনাকে প্রশ্নটা করে আবার সামিনার হাঁটু জড়িয়ে শুয়ে পড়ল যুবরাজ। সামিনা কিছুক্ষণ মৌন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন। এরপর ধীরে ধীরে ঘন চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন, হঠাৎ নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলি কেন? আর এখানেও কোনো হসপিটালে জয়েন করলি নাকি জন্য? আর মানুষ খুন, এই হাতে খড়ি কবে থেকে হলো তোর? সামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরনো দিনের হৃদয় বিদারক স্মৃতি গুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামি চোখ দুটো থেকে খসে পড়ল মুক্ত দানার মতো চকচকে দুফোঁটা নোনতা জল। সেই জল তৎক্ষণাৎ মুছে সামিনার দুই পা জড়িয়ে মুখ লুকালো যুবরাজ। সামিনা বুঝতে পারলেন যুবরাজ কাঁদছে। যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো সামিনার। তবুও সামিনা কঠোর রইলেন। ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে, এই অমানুষ হবার পিছনের গল্প তাকে জানতেই হবে। হোক কষ্ট, তবুও তিনি আজ গলবেন না। কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূর করে দিলি বাবা? আমি তো তোর মা ছিলাম না, আমি ছিলাম তোর বন্ধু। তবে আজ কেন সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস? আহত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলির সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন সামিনা। বাদামি গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই। মায়াভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ। কান্না চেপে রাখার কারণে তা রক্তবর্ণ ধারণ করেছে। ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জলগুলো এখনই বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। ছেলের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে কলিজা মুষড়ে উঠল সামিনার। তবে কি আমি যোগ্য মা হতে পারিনি?
ছেলের মনের খবরই রাখতে পারিনি আমি? এতটা অযোগ্য ব্যর্থ মা কবে কবে হয়েছি? অপরাধীর ন্যায় যুবরাজের দিকে দৃষ্টি পাতলেন সামিনা। ছেলের মায়াবী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধানের চেষ্টা চালালেন। আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে গেছে মাম্মা, আমি কলঙ্কিত হয়ে গিয়েছি। আমার দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে সব সময়। আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে মাম্মা। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। আরও অনেক কিছুই বলতে চাইল সে, কিন্তু কণ্ঠ রোধ হয়ে ব্যথায় বিষিয়ে উঠল। ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বৃথা চেষ্টা চালালো যুবরাজ। যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিল সেটা আর আটকে রাখতে পারল না যুবরাজ। সামিনাকে জাপটে ধরে অবুঝ ছোট শিশুর ন্যায় ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। শেরহাম আমার জীবনের সবচেয়ে বিশ্রী কালো অধ্যায় মাম্মা। ও আমার সব শেষ করে দিয়েছে। শেরহামের নাম শুনে কেঁপে উঠলেন সামিনা। তবে কি সেই জয়ী হল? তার উদ্দেশ্যই ছিল কেবল যুবরাজকে শেষ করে দেয়া? যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হল প্রকৃতি। কিছুক্ষণ আগের গুমট শান্ত পরিবেশ মুহূর্তেই ঘন বরষায় রূপ নিল। নীরবে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিলেন সামিনা। যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছেন সামিনা। আজ এই যুবরাজকে তার মোটেও 29 বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে 5 বছর বয়সের সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে। মাম্মাকে সব খুলে বল বাবা। মাম্মা প্রমিস করছি সব মুশকিল আসান করে দেব। এবার যেন একটু ভরসা পেল যুবরাজ। সামিনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিচারণে ফিরে গেল। শেরহাম ছিল যুবরাজের বড় মামার ছেলে। গুনে গুনে 2 বছরের ছোট বড় শেরহাম আর যুবরাজ। শেরহামের জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে। যুবরাজের মা মারা যাবার পর সাদাফ শাহির প্রথমেই নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করেছিলেন যাতে শেরহামের সাথে যুবরাজের দেখভালের দায়িত্ব যুবরাজের মামি মানে শেরহামের মা শর্মিলা নেয়। কিন্তু শর্মিলা এক বাক্যে নিষেধ করে বলে দিয়েছেন, নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাব কোন দুঃখে? অন্য আরেকজনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করবার অত শখ নেই আমার বাপু। সেদিন যুবরাজের মামা সুবহান শেখ ছিলেন অসহায়। একমাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেননি। খুব ছোট মুখেই তিনি সাদাফ শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন। এরপর সাদাফ শাহির সামিনার দ্বারস্থ হয়েছিলেন ভিখারির ন্যায়। যুবরাজ যখন সামিনার কাছে লস অ্যাঞ্জেলসে বড় হতে লাগল তখন প্রায়ই সুবহান শেখ যুবরাজের খোঁজ খবর নিতে আসতেন এখানে। যুবরাজের বয়স যখন 6, শেরহাম তখন 8 বছর বয়সের বালক। হঠাৎ একদিন সুবহান শেখের সাথে সামিনার বাসায় বেড়াতে আসে শেরহাম। শেরহামকে দেখেই সামিনার কেমন যেন অদ্ভুত এক অনুভূতি ঠেকে। একজন 8 বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারণে নিজেকে নিজেই ধিক্কার দিয়েছিলেন সামিনা। সামিনার বাসটি ছিল শহর থেকে একটু দূরে। চারপাশে বড় বড় পাইন আর বার্চ গাছে বেষ্টিত ছিল সামিনার বাংলো তুল্য বাড়িটি। বাড়িটির অদূরে একটা ছোট ঝিরির মতো ছিল। শীতকালে সেই ঝিরির পানিগুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পড়ে যেত। আশেপাশের এলাকার সকল মানুষ শখের বসে সেই বরফের স্তরগুলোকে কেটে ছোট ছোট কূপের ন্যায় বানিয়ে বড়শি ফেলে মাছ ধরত। খেলার ছলে শেরহাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় সামিনা সেটা টেরি পাননি। কাজকর্ম শেষ হতেই যুবরাজের চিন্তা এসে হানা দেয় সামিনার মস্তিষ্কে। সুবহান শেখকে আদনান শাহিল এর সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজে নিজেই সারা বাড়ি, গার্ডেন, সুইমিং পুল সব জায়গায় খুঁজে বেড়ান। কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও সামিনা যুবরাজের দেখা পাচ্ছিল না। যখন তখন সামিনা কান্নাকাটি শুরু করে দেয়। সামিনার কান্নায় দৌড়ে আসেন সুবহান শেখ আর আদনান। দুজনেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার সামিনা, এভাবে কাঁদছ কেন? কি হয়েছে? আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে না বলে ও তো কোথায় এভাবে যায় না। সুবহান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিতরূপে বলে উঠেন, হয়তো শেরহামের সাথে খেলছে। ভয় পেও না সামিনা, কিচ্ছু হবে না। এরই মাঝে দেখা যায় শেরহাম দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সামিনা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে শেরহামের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার শেরহাম, তুমি এখানে, যুবরাজ কোথায়? সামিনার এমন প্রশ্নে চতুর শেরহাম ভড়কে না গিয়ে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রয় সামিনার পানে। আমি কি করে জানবো যুবরাজ কোথায়? যুবরাজ তো আমার সাথে যায়নি। আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভূত আছে।
আমার মোটেও ভালো লাগছে না তোমার ভূতের বাড়িটিতে। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। সামিনাকে পাশ কাটিয়ে সুবহান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে শেরহাম। নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সুবহান শেখের। কিন্তু নিজের ছেলের জেদের কাছে হার মেনে সামিনাকে ওই অবস্থায় ফেলে ব্রুকলিনে ফিরে আসেন সুবহান শেখ। যাবার আগে শেরহামের সেই ক্রূর হাসি আজও ভুলেননি সামিনা। ওই টুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেনি সামিনা। শেরহামের সেই বিদঘুটে হাসি মনে পড়লে আজও ভয়ে শিউরে উঠেন তিনি। শেরহামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান সাহিল আর সামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা না পায় সামিনা তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। একদিকে যুবরাজের চিন্তা, অন্যদিকে সামিনার হাল ছেড়ে দেওয়া সবকিছুই আদনান সাহিলকে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায়। অসহায় আদনান কিভাবে কি সামাল দিবেন কিছুই যেন সুরাহা করতে পারছিল না। ধীরে ধীরে চারপাশে যখন আঁধার ঘনিয়ে আসছিল তখনই জঙ্গলের ভেতর ঝিরির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। জ্ঞানহীন সামিনাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আদনান সাহিল। ঝিরির পাশে আসতেই দুই পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আদনান। কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ঠান্ডায় যুবরাজের ধবধবে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে। লাল টকটকে ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে নিথর হয়ে পড়ে রয়েছে যুবরাজ। চোখের লম্বা ঘন পাপড়ি গুলোতে বরফ জমে সাদা হয়ে আছে। নিজের সমস্ত শক্তি খাটিয়ে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল। এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে। সামিনা আর আদনান আশায় ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার। ওগো বিধাতা, মনে হয় সারা জীবন আমাকে সন্তানহীন করে রাখবেন। এজন্য হয়তো দিয়েও আবার নিয়ে যাচ্ছে। আমি কি এতটাই পাপী হয়ে গেলাম? ওরে আল্লাহ, তুমি এতটা নিষ্ঠুর কেন হলে আমার প্রতি? একটা সন্তানের জন্য দিনরাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি, এটাই আমার পাপ? সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহসাই। হয়তো সৃষ্টিকর্তা সেদিন সামিনার কান্না সহ্য করতে পারেননি। তাই তো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টরের হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের নিয়ে যাওয়া প্রাণ। জ্ঞান ফিরেই ভোরে থরথর করে কেঁপে উঠে যুবরাজ। নার্স মারফত সামিনার কাছে খবর পাঠালে উন্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং সামিনা। বাবা মাকে কাছে পেয়ে ডাঙায় তোলা মাছের মতো তরপাতে তরপাতে সামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুমিয়ে উঠে যুবরাজ। ভাইয়া আমাকে মেরে ফেলেছে মাম্মা, আমার অনেক কষ্ট হচ্ছে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 16। সারিকা হোসাইন। রবিবার, সকাল 10:21, নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক শহরের আজকের সকালটা অদ্ভুত রকমের সুন্দর। শেষ রাতের দিকে ঝড়ো ঝড়ো করে ঝরে পড়া বরফের চাদরগুলো চিকচিকে সোনালি মিঠে রোদের তাপে আইসক্রিমের মতো গলতে শুরু করেছে সবে। সেই সাদা সাদা গলিত বরফগুলোকে পায়ে মারিয়ে নিউ ইয়র্ক শহরের কর্মব্যস্ত মানুষগুলো দৌড়ে ছুটে চলেছে যার যার গন্তব্যে। যুবরাজের আজকে নাইট শিফটের ডিউটি রয়েছে। এজন্য তার কোনো প্রকার তাড়াহুড়ো নেই। গায়ে একটা ভারী ব্ল্যাঙ্কেট জড়িয়ে সুখের নিদ্রায় ডুবে আছে সে। তার সমস্ত সুখ উধাও হলো এক নিমিষে। হঠাৎই বালিশের নিচে রাখা ফোনটির ভো ভো কাঁপনে চোখ মেলে তাকালো যুবরাজ। কোনো পেশেন্টের কল হতে পারে কিংবা হসপিটালের জরুরি কল আসতে পারে ভেবে কোনোরূপ বিরক্তি ছাড়াই চিন্তিত হয়ে ফোন কানে তুলল যুবরাজ। ক্যান উই মিট ডক্টর ইউভি? হ্যালো বলবার আগেই সুমি স্ট্রিংরিনে কণ্ঠস্বরে কিছুটা ভালো লাগার ফিনফিনে বাতাস বয়ে গেল যুবরাজের উষ্ণ হৃদয়। যৌবনে পদার্পণ করা একজন সুপুরুষের জন্য এরকম অনুভূতি হওয়া অবশ্যই দোষের কিছু নয়। ফোনের লাইন কাটতেই ধপ করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। কিছুক্ষণ আগেও যেই ঘুম গ্লু এর মতো চোখের পাতায় লেগেছিল সেটা মুহূর্তের ব্যবধানে গায়েব। হিম শীতল ঠান্ডা আবহাওয়াতেও যুবরাজ যেন অস্থির হল। অস্থিরতা কমাতে দ্রুত শাওয়ার নিয়ে বাইরে যাবার জন্য ঝটপট রেডি হয়ে গেল যুবরাজ। গায়ের ব্ল্যাক শার্টের উপর ধূসর রঙের ট্রেঞ্চকোট জড়িয়ে তার সাথে বাদামি মোটা উলের মাফলার প্যাঁচালো গলায়। ফর্মাল কাট হেয়ার গুলো জেল দিয়ে সেট করে হাতে ডার্ক ব্রাউন রঙের ফিতা যুক্ত ঘড়ি পরে নিল। পায়ে বেল্টের সাথে ম্যাচিং বুটস পরে কাঁধে একটা ব্যাকপ্যাক নিয়ে নিউ ইয়র্ক মেট্রো স্টেশনের দিকে ছুটে চলল যুবরাজ। যুবরাজের বাসা থেকে মেট্রো স্টেশনে পৌঁছাতে প্রায় মিনিট 10 মতো সময় লাগল। স্টেশনে পৌঁছে আশেপাশে চোখ বুলালো সে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। সাথে সাথেই অপ্রাপ্তির ধূসর মেঘ মন আকাশে হানা দিয়ে যুবরাজের সুমধুর লাজুক হাসি বিলীন করে মন ভার করে দিল।
হাজার হাজার মানুষের ভিড়ে কোথায় লুকিয়ে আছে সেই অষ্টাদশী? মনে মনে কথাটি ভেবে পুনরায় চতুর্দিকে সতর্ক দৃষ্টি বুলালো যুবরাজ। হঠাৎই সমস্ত ভিড় ঠেলে ধবধবে ফর্সা সরু একটি হাত যুবরাজের উদ্দেশ্যে নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিল এক অষ্টাদশী মানবী। সেই অষ্টাদশীর পদ্মের পাপড়ির ন্যায় বাঁকা আঙ্গুলির সাধুবাদে মোহিত হল যুবরাজ। কথা বলার সকল ক্ষমতা হারিয়ে অনুভূতি শূন্য হয়ে ঠায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে অষ্টাদশী মানবীর সৌন্দর্য সুধা পানে ব্যস্ত হল যুবরাজ। মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে অষ্টাদশী যুবরাজের সামনে এসে দাঁড়াল। যুবরাজ যেন মোমের তৈরি নিখুঁত একটা পুতুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির শুভ্র শরীরে অন্যরকম একটা স্নিগ্ধতা বিরাজমান যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা যুবরাজের নেই। যুবরাজের কোনো হেলদোল না দেখে মেয়েটি নম্র মৃদু কণ্ঠে স্মিত হেসে শুধাল, আর ইউ ওকে ডক্টর ইউভি? আম নট ওকে মিস ম্যাগান, আম জাস্ট ডোমট বরবাদ হওয়া। কথাটি বলেই বুক হাত রেখে চোখ বুজে ফেলল যুবরাজ। যুবরাজের এমন বোকা বোকা কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল ম্যাগান গ্যাব্রিয়েলা। সেই হাসির মূর্ছনায় দ্বিতীয় দফায় নিজেকে হারালো যুবরাজ। মেয়েটির প্রতি অনিন্দ এক ভালো লাগায় তার তনু মন দুটোই ছেয়ে গেল। নিজেকে কোনো মতে ধাতস্থ করে গলা খাকড়ি দিয়ে ট্রেঞ্চকোটের দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো যুবরাজ। তা আমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারি মিস ম্যাগান? প্রশ্নটি করে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে অনিমেষ তাকিয়ে রইল যুবরাজ। হঠাৎই আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছিল ডক্টর, যদিও এটা আমার জন্য অন্যায় আবদার, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারিনি এবং আমি এর জন্য দুঃখিত। নিচু মিনমিনে কণ্ঠে কথাটি বলে লজ্জায় মাথা নুইয়ে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল ম্যাগান। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে বেশ মুগ্ধ হল যুবরাজ। মেয়েটি যুবরাজের থেকে কি চাচ্ছে এটা বুঝতে যুবরাজের এক সেকেন্ড সময়ও লাগেনি। তবে ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে যুবরাজ শতভাগ অনেস্ট থাকতে চায়। আমি জীবনে একজনকেই ভালোবাসব মিস ম্যাগান। আর সেই ভালোবাসা কখনো কমবে না, দিনকে দিন বাড়তেই থাকবে। প্রতিদিন নতুন করে ভালোবাসব আমি তাকে। এন্ড আই ডোন্ট ইভেন নো হু দ্যাট লাকি গার্ল ইজ। নিজের মনের কথা মনে রেখে যুবরাজ ম্যাগানের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার প্রতি আপনার জাস্ট মোহ জেগেছে মিস ম্যাগান। দুদিন পরেই এই মোহ কেটে যাবে। তখন আমাকে আর আপনার মনে ধরবে না। সম্পর্কে বিতৃষ্ণা আসবে। তার চাইতে লম্বা সময় ধরে দুজন দুজনের সম্পর্কে জেনে তবেই একটা নামযুক্ত সম্পর্কে আগানো উচিত বলে আমি মনে করি। যুবরাজের এমন কঠিন কথায় ম্যাগান গ্যাব্রিয়েলার বড় পাপড়ি যুক্ত নীল চোখ দুটো থেকে ঝড়ো ঝড়ো করে মুক্ত দানার ন্যায় উষ্ণ জল ঝরে পড়ল। মেয়ে মানুষের কান্না বরাবরই পুরুষ হৃদয়ের দুর্বলের কারণ। যুবরাজের বেলায়ও তাই ঘটল। তার বিগলিত মন বারবার আগ্রাসী হল তরুণীরা চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু যুবরাজ কঠিনভাবে নিজেকে শাসিয়ে আটকে রাখল। এমন বিষণ্ণ পরিস্থিতিতে হঠাৎই যুবরাজের পকেটের মোবাইল নামক যন্ত্রটি কর্কশ স্বরে বেজে উঠল। সেই শব্দে কিঞ্চিত কেঁপে উঠল ম্যাগান। দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন খুব সিরিয়াস ভাবে কিছু বলে চলল। যেটা শোনা মাত্র যুবরাজের চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল। ওপাশের ব্যক্তির কথা শেষ হতেই যুবরাজ লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, ওটি রেডি করতে বল, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে পকেটে ভরতেই যুবরাজ ম্যাগানের দিকে আহত দৃষ্টি দিল। মিস ম্যাগান, হঠাৎই আপনার বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এক্ষুনি অপারেশন করানোটা জরুরি। আপনি হসপিটালে চলুন আমার সাথে। ম্যাগান কোনো বাক্য বিয়োগ না করে অবনত মস্তকেই যুবরাজের সাথে সাথে চলতে লাগল। সারাটা রাস্তা কেউ কারো সাথে কোনরূপ কথা বলেনি। হসপিটালে এসেই গাড়ি থেকে নেমে ম্যাগানকে কিছু না বলে যুবরাজ দৌড়ে চলে যায় হসপিটাল ডিনের কাছে। সরি স্যার, আমি কোনোভাবেই ডক্টর ফায়াজের সাথে ওটি শেয়ার করতে পারবো না। আমি আমার সহকারী হিসেবে ডক্টর রেহানকে পাশে রাখতে চাই। লিসেন ডক্টর ইউভি, ডক্টর ফায়াজ অনেক ব্রিলিয়ান্ট একজন মেডিসিন স্পেশালিস্ট। আর জ্যাকব গ্যাব্রিয়েলের যেই সমস্যা, এটা চিকিৎসা বিজ্ঞানে হার্টের ক্ষেত্রে বিরল, এজন্য হসপিটাল কর্তৃপক্ষ বিশেষ অনুরোধে ডক্টর ফায়াজকে লন্ডন থেকে এখানে এনেছে। তোমার চাইতে সে সিনিয়রও বটে। অভিজ্ঞতা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব বেশি বাড়াবাড়ি না করে দ্রুত ওটিতে যেতে। তোমরা দুজনেই যদি জ্যাকব গ্যাব্রিয়েলকে সুস্থ করে তুলতে পারো, এটা আমাদের হসপিটালের রেপুটেশন এর জন্য বেটার হবে। আর এই অপারেশন এর জন্য সে কোনো চার্জ পর্যন্ত নেবে না। এখন তুমি যদি তার সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো, এটা তোমার ব্যর্থতা। একদমে কথাগুলো বলে হসপিটালের ডিন রবার্ট হ্যারিসন খটখট করে কম্পিউটারের কিবোর্ড চেপে কাজে মনোযোগ দিলেন।
অসহায় ভঙ্গিতে যুবরাজ কিছুক্ষণ দিনের দিকে তাকিয়ে রইল। এরপর আহত কণ্ঠে বলে উঠল, হি ইজ এ ডেভিল স্যার, হি মে বি এ গুড ডক্টর বাট হি ইজ নট এ গুড সোল। মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের উদ্দেশ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে অচেতন অবস্থায় শুইয়ে রাখা হয়েছে জ্যাকব গ্যাব্রিয়েলকে। তার হৃদযন্ত্রের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়েছে। সেই সাথে সোরিয়াসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে। যে কোনো সময় পেশেন্টের যা কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞ প্রবীণ ডক্টরদের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ। শুধু নির্বিকার যুবরাজ। ডক্টর রেহান সবকিছু পর্যবেক্ষণ করে ওকে সিগন্যাল দিতেই নিজেদের জীবাণু মুক্ত করে হাতে গ্লাভস পরে একে একে ওটিতে প্রবেশ করলেন 8জন ডক্টর। 2জন নার্স এসে প্রত্যেকের সার্জারি এপ্রন, মাস্ক এবং মাথার ক্যাপ পরিয়ে সাইডে সরে দাঁড়ালেন। সকলের মাথায় যখন অপারেশন এর ঝুঁকি নিয়ে চিন্তার বোঝা, সেই সময় যুবরাজের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে নিজের দুর্ধর্ষতা জাহির করল কেউ একজন। স্যালাইনের ড্রপ পয়েন্ট ঠিক করতে করতে সেই ক্রূর হাসি ঠিক যুবরাজের নজরে ধরা দিল। সেই হাসিকে উপেক্ষা করে নিজের হেড সার্জিক্যাল লাইটস পরিধান করে অপারেশন শুরু করার নির্দেশ দিল যুবরাজ। এনেস্থেসিয়ার ডোজ বেশি ঠেকেছে আমার কাছে ডক্টর ইউভি। কথাটি বলেই সাইডে ফেলে রাখা ইঞ্জেকশনটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো ডক্টর রেহান। সাথে সাথেই একজন প্রবীণ ডক্টর বলে উঠল, ভুলে যেও না যিনি ডোজ ঠিক করেছেন তিনি ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর রেহানের খুঁতখুঁতে ভাব তবুও যেন গেল না। প্রথমেই আমাদের বাইপাস করার জন্য শরীরের যেকোনো অংশ থেকে সচল রক্তনালী কালেক্ট করতে হবে, এরপর সেটা হৃদযন্ত্রে প্রতিস্থাপন করতে হবে। এরপর আমরা বাকি অস্ত্রোপচারের ট্রিটমেন্ট করব। আমি সিউর করে বলতে পারছি না কত ঘন্টা সময় লাগবে সকল কাজ কমপ্লিট করতে। তবে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে অপারেট করতে। সকলের মনোযোগ আকর্ষণ করে কথাগুলো বলে হাতে স্ক্যালোপেল তুলে নিল যুবরাজ। জ্যাকব গ্যাব্রিয়েল এর চামড়া স্তর একটানে স্ক্যালোপেল এর সাহায্যে বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলল যুবরাজ। এরপর বুকের খাঁচা মাঝ বরাবর ফাটিয়ে 2 ভাগ করে পৌঁছে গেল হৃৎপিণ্ড পর্যন্ত। চেস্ট রেট্রাক্টরস এর সাহায্যে বুকের 2 পাশের চামড়া সমেত খাঁচা শক্ত করে টাইট করে আটকিয়ে বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টস এর সহায়তায় চলতে লাগলো অপারেশন এর প্রসেস। ডক্টর ফাইয়াজ একে একে কোথায় কতটুকু মেডিসিন প্রয়োগ করতে হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। ডক্টর রেহান জ্যাকব গ্যাব্রিয়েল এর পায়ের থেকে সচল রক্তনালী কেটে নিয়ে যুবরাজের দিকে একটা ফোরসেপসের সহায়তায় এগিয়ে দিল। দক্ষ যুবরাজ একে একে তার কাজ শেষ করে সাকশনের সাহায্যে যেই অতিরিক্ত ব্লাড ফ্লুইড ক্লিন করার প্রসেস শুরু করতে নেয়, ঠিক তখনই হার্টের সকল জয়েন্ট ছুটে ফিনকি দিয়ে রক্ত উপচে পড়ে যুবরাজের মুখে গিয়ে লাগে। এই দৃশ্য দেখে সকল ডক্টরসদের মধ্যে ভয়াবহ আতঙ্ক পরিলক্ষিত হতে থাকে। মুহূর্তেই শেষ হয়ে যাওয়া সাকসেসফুল অপারেশনটি অদক্ষ ডাক্তারের ভুল অপারেশন এ রূপ নেয়। যুবরাজ দ্রুত হ্যামস্টার টুলস এর সহায়তায় রক্তনালীগুলো রোধ করে ব্লিডিং ফ্লো কমানোর চেষ্টা করে। কিন্তু সেটা কমার পরিবর্তে দ্বিগুণ ফোর্সে জ্যাকব গ্যাব্রিয়েল এর নাক মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসে। মুহূর্তেই অপারেশন থিয়েটারে রক্তের বন্যা বয়ে যায়। পেশেন্ট পালস মনিটরের বিপ বিপ আওয়াজ যুবরাজের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলেছে। উন্মাদের ন্যায় যুবরাজ, ডক্টর রেহান এবং বাকি ডক্টর জ্যাকব গ্যাব্রিয়েলকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ডক্টর ফাইয়াজ নীরব। যেন কোনো মজার তামাশা দেখতে বসেছেন তিনি। পাশের চেয়ারে পায়ের উপর পাতুলে রক্তযুক্ত হাত দুটো থুতনিতে ঠেকিয়ে আয়েশি ভঙ্গিতে মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রক্তের স্রোত দেখে যাচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এর চাইতে মজার এবং আনন্দের কোনো দৃশ্য পৃথিবীতে দ্বিতীয় হতেই পারে না। মুহূর্তেই পালস রেটিং 0তে এসে মনিটরের বিপ সাউন্ড শিথিল হয়ে এলো। বাকি ডক্টরস হাল ছেড়ে নিজেদের সার্জিক্যাল মাস্ক খুলে ফেললেন। কিন্তু যুবরাজ তার চেষ্টায় অনড়। চিকিৎসা বিজ্ঞানের সকল কৌশল ফলো করেও যুবরাজ ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। তার ধবধবে সাদা এপ্রন রক্তে লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, সমস্ত শরীর চুইয়ে চুইয়ে রক্তের টগবগে ফোঁটা গড়িয়ে পড়ছে। বাকি ডক্টরস নিজেদের অপারগতা স্বীকার করে বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে বসে পড়ল যুবরাজ। এই প্রথম তার নিজেকে খুনি মনে হল। নিজের দক্ষতা আর জ্ঞানের পরিধির বিশ্বাসে সকলের অমত অগ্রাহ্য করে অপারেশন পেপারে সাইন করেছিল সে। তবে আজ কোথায় গেল সেই জ্ঞান আর দক্ষতা? কি জবাব দেব আমি ম্যাগানকে? নিস্তব্ধ ওটি রুম মুহূর্তেই ভয়ঙ্কর হো হো হাসির শব্দে উত্তাল হল। মেঝে থেকে দৃষ্টি তুলে হাস্যরসে মজে থাকা ব্যক্তির দিকে দৃষ্টি নিবদ্ধ করল যুবরাজ।
চেয়ারে বসে নিজের মাস্ক আর ক্যাপ খুলে রক্ত ভেজা হাতে এলোমেলো চুলে ব্যাকব্রাশ করে কিটকিটিয়ে হেসে উঠল ডক্টর শেরহাম ফাইয়াজ। কেমন দিলাম ডক্টর ইউভি? তোমার ক্যারিয়ারে অবশেষে দাগ লাগাতে পারলাম আমি। কেন করছো এমন জঘন্য কাজ? কি করেছি আমি তোমাকে? কান্না ভেজা আহত কণ্ঠে প্রশ্নবাণ ছুড়ে শেরহামের দিকে গভীর দৃষ্টি প্রয়োগ করল যুবরাজ। তুমি কিছুই করনি ডক্টর। এটা আমার নেশা। আমি এগুলোর মধ্যে আমার সুখ খুঁজে পাই এবং আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো? পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মৃত্যুর দৃশ্য। যেই মৃত্যু যত কষ্টের সেই মৃত্যুর দৃশ্য তত সুন্দর। বহু দিন বাদে তাজা রক্তের গন্ধ পেলাম। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 17। সারিকা হোসাইন। নিজের অসাড় হয়ে যাওয়া শরীরটাকে কোনোমতে টেনে হিচড়ে অপারেশন থিয়েটার থেকে বাইরের করিডোরে বেরিয়ে এলো যুবরাজ। রক্তে জবজবে ভেজা পেটানো শরীরটা তার কাছে ভর শূন্য ঠেকেছে। মাথাটা ক্রমাগত ভো ভো শব্দে উদ্বেলিত করছে সবকিছু। চিন্তা ভাবনা সবকিছুই লোপ পেয়ে নিজেকে বড্ড ঘিলুহীন মানব ঠেকেছে। কিছুক্ষণ আগের বীভৎস ঘটনা বেমালুম ভুলে এলোমেলো পায়ে উদ্ভ্রান্তের মতো ফাঁকা দৃষ্টিতে হেঁটে চলেছে যুবরাজ। পরিহিত ধবধবে সাদা রঙের ডক্টর এপ্রনটা থেকে চুইয়ে চুইয়ে হালকা জমাট বাঁধা গাঢ় লাল রক্ত বিন্দুগুলো সারা করিডোরময় ছড়িয়ে যাচ্ছে। সেদিকেও যুবরাজের কোনো হেলদোল নেই। পূব আকাশের সোনালি সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। তার লালটকে আভা যেন আলাদা একটা সৌন্দর্যের উপমা। গোধূলির এই লগ্নে সামান্য শিরশিরে হিম ধরানো বাতাস বয়ে যাচ্ছে মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ করিডোর জুড়ে। অপারেশন থিয়েটারের খোলা করিডোরে অস্থির চিত্তে চিন্তিত ভঙ্গিতে সমানে পায়চারি করছে জ্যাকব গ্যাব্রিয়েল এর একমাত্র কন্যা ম্যাগান। চিন্তায় তার নাকের ডগা পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। কালচে বাদামি রঙের চুলগুলো একটু বেশিই বাতাসে উড়াউড়ি করছে যেন আজকে কিন্তু মেয়েটি নিজের ব্যাপারে একদম উদাসীন। এদিকে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গায়ের পাতলা উষ্ণ পোশাকটি শিরশিরে ঠান্ডা বাতাসকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। নিজের ঠান্ডা হাত দুটো মুঠো করে এক হাত আরেক হাতের আলিঙ্গনে বদ্ধ করে মুখের গরম ভাপে নিজেকে নিজেই উষ্ণ রাখার বৃথা প্রয়াস চালালো ম্যাগান। হঠাৎই টাইলসে ঘষে ঘষে হেঁটে চলার অদ্ভুত শব্দে স্থির হয়ে দাঁড়ালো ম্যাগান। নিজের অবনত দৃষ্টি সম্মুখে পেতে যুবরাজকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে থরথর করে কেঁপে উঠল সে। যুবরাজের চুল থেকে শুরু করে পা পর্যন্ত রক্তে রঞ্জিত। সারা মুখে দলা দলা রক্ত জমে ভয়ঙ্কর জম্বি মানব ঠেকেছে তাকে। নিজের ভয়কে কোনোমতে গিলে খেয়ে অসহায় ভঙ্গিতে যুবরাজের সামনে এসে দাঁড়ালো ম্যাগান। ডক্টর ইউভি, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে এত রক্ত কিসের? পাপার কন্ডিশন কেমন এখন? কাপা কাপা জড়িয়ে যাওয়া কণ্ঠে ঝটপট প্রশ্নগুলো করে যুবরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল ম্যাগান। ম্যাগানের এতগুলো প্রশ্ন যুবরাজের কাছে ঠান্ডার স্ট্রোমের মতো লাগল। নিজের মস্তিষ্ক হাতড়ে ম্যাগানের আশানুরূপ কোনো উত্তর খুঁজে পেল না যুবরাজ। অসহায় ম্যাগান যুবরাজের এপ্রনের রক্তাক্ত দুই কলার শক্ত হাতে চেপে ধরে যুবরাজের চোখে চোখ রেখে কিছু অনুসন্ধান করার চেষ্টা চালাল। মিনিট দুই বাই করার পর যুবরাজের নিচু চাহনি দেখে কিছুই বুঝতে বাকি রইল না ম্যাগানের। সহসাই তার বড় বড় দুই নেত্র বেয়ে সমানে অঝোর ধারায় উষ্ণ জল গড়িয়ে পড়তে লাগল। গলা দিয়ে সামান্যতম আওয়াজ করার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছে আজ। নিজের বাবার সাথে কাটানো এতগুলো বছরের সমস্ত স্মৃতি মানসপটে ভেসে উঠতেই ভুবন কাঁপানো চিৎকার করতে চাইল ম্যাগান। বুকের খাঁচার ভেতর সেই চিৎকারটাকে কে যেন গলা টিপে রোধ করে ফেলল। হাজার চেষ্টা করেও ম্যাগান তার ভেতরের কষ্টগুলোকে উজাড় করতে পারল না। আই কিল্ড ইউর ফাদার মিস ম্যাগান, হি ডাইড বিকজ অফ মাই ফল্ট, আম এ মার্ডারার। কল দ্য পুলিশ ফর এরেস্ট মি, প্লিজ। অনুভূতিহীন সোজা সাপটা অকপট স্বীকারোক্তিতে কিছুটা ঘাবড়ে গেল ম্যাগান। অবুঝ সিক্ত চাহনিতে যুবরাজের ঘোলাটে চোখের দিকে তাকিয়ে কথার সত্যতা যাচাইয়ের চেষ্টা করল কিছুক্ষণ সে। কিন্তু কথাগুলো বলে যুবরাজ অপরিবর্তিত শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে রইল। ম্যাগান কিছু বলার আগেই লাইটস, ক্যামেরা আর মানুষের চিৎকার চেঁচামেচিতে নিজেদের ধ্যান ছেড়ে সামনে তাকালো দুজনে। হঠাৎই চারপাশে এত মানুষের সমাগম দেখে আতঙ্কে যুবরাজের রক্তে ভেজা হাত খামচে ধরল ম্যাগান। অপ্রস্তুত যুবরাজকে আরও বেকায়দায় ফেলতে রিপোর্টার্সরা নানান ধরনের বিকৃত মস্তিষ্কের প্রশ্নসমূহ ছুড়তে লাগল। শুনেছি আপনি হসপিটালের সকল ডক্টরসদের কথার অবাধ্য হয়ে এই অপারেশনের জন্য সাইন করেছেন। আপনি কি ডাক্তার নাকি নরপিশাচ? জ্যাকব গ্যাব্রিয়েল এর সাথে আপনার কি পুরনো কোনো শত্রুতা ছিল যার জের ধরে আপনি তার জীবন প্রদীপ এভাবে নিভিয়ে দিলেন?
নিউ ইয়র্ক শহরের টিভি চ্যানেলের প্রত্যেকটি রিপোর্টার্সের কাছ থেকে এমন ভয়াবহ ইংরেজি প্রশ্নবাণে যুবরাজ যেন পায়ের নিচের মাটি হারিয়ে ফেলল। নিজের কাছে নিজেকেই তার বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। সকল প্রশ্নের সুন্দর বিস্তৃত ব্যাখ্যাজনিত উত্তর গলার কাছে তালগোল পাকিয়ে আটকে রইল। বোকা অবুঝ জরাজীর্ণ মানুষের মতো ফ্যালফ্যাল করে রিপোর্টারগুলোর দিকে শুধু নীরবে তাকিয়ে রইল যুবরাজ। শুনশান নীরব হাসপাতাল নিমিষের ব্যবধানে লোকে লোকারণ্য হয়ে উঠল। আশেপাশের কেবিনের পেশেন্ট থেকে শুরু করে অন্যান্য ডাক্তার এবং বাইরের মানুষে ভরে গেল হসপিটাল করিডোর। নিজেদের ক্ষোভ ধরে রাখতে না পেরে যুবরাজকে উদ্দেশ্য করে কেউ নিজের সন্ডেল ছুঁড়ে মারল, কেউ বা গরম কফি ছুড়ল। কেউ কেউ ভিড় ঠেলে যুবরাজকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠল। কেউ কেউ বিশ্রী গালাগাল দিতেও ভুল করল না। নিজের ডাক্তারি পেশার 3 বছরের ক্যারিয়ারের সকল সম্মান যেন নিমিষেই খুইয়ে ফেলল যুবরাজ। যেই মানুষগুলো সম্মানের শ্রেষ্ঠ সিংহাসনে তাকে বসিয়েছিল এতদিন, আজ তারাই তাকে টেনে হিচড়ে পদদলিত করছে। আজকের এই দুঃস্বপ্নময় অভিজ্ঞতায় যুবরাজ যেন অনুভূতিহীন অদ্ভুত জন্তু হয়ে সকলের সামনে মুখ থুবড়ে পড়ে রইল। চারপাশের বিক্ষুব্ধ জনতা যখন যুবরাজের থেকে মুখ ফিরিয়ে ঘৃণা প্রদর্শন করতে লাগল, ঠিক সেই সময়ে যুবরাজের হাত শক্ত করে চেপে ধরল মেগান। নিজের বুক চিরে ঠেলে বেরিয়ে আসা কান্নাকে বহু কষ্টে রোধ করে সকলের উদ্দেশ্যে মিহি কণ্ঠে চিৎকার করে উঠল, প্লিজ স্টপ দিজ ননসেন্স। আমার বাবা আগে থেকেই অনেক অসুস্থ ছিল। অপারেশন জটিলতায় উনি মারা যাবে এটা আমরা আগে থেকেই জানতাম। সবকিছু জেনে বুঝেই আমরা বন্ড সাইন করেছি। কারণ পাপা শেষ চেষ্টা করতে চেয়েছিলেন। এখানে ডক্টর ইউভির কোনো দোষ নেই। তাই আমি আপনাদের করজোরে অনুরোধ করব, আপনারা প্লিজ উনাকে ব্লেম করা বন্ধ করবেন। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুজনেই ভেঙে পড়েছি। প্লিজ আমাদের একটু স্পেস দিন। কান্না ভেজা উঁচু কণ্ঠে এক বাক্যে কথাগুলো শেষ করে যুবরাজের থাবার ন্যায় হাত ধরে টেনে ভিড় ঠেলে বেরিয়ে গেল মেগান। জ্ঞানশূন্য যুবরাজ অন্ধের যষ্ঠির মতো মেগানকে অনুসরণ করে চলতে লাগল। এই দৃশ্য দেখে দূর থেকে শেরহাম দাঁতে দাঁত চেপে কটমট করে উঠল। যুবরাজের অপদস্থ হবার দৃশ্য খুব কঠিনভাবে তাকে আনন্দ দিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েটির সাংঘাতিক স্পর্ধায় নিজের আনন্দের ব্যাঘাত ঘটতেই মুখের হাসি মিলিয়ে চোয়াল শক্ত হয়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা জুসের ক্যান হাত থেকে ফ্লোরে ফেলে পায়ের সহিত পিষে কচলে গমগমে কণ্ঠে বলে উঠল, যুবরাজের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তোকে চূড়ান্ত দাম চুকাতে হবে ব্লাডি হোয়াইট বিচ। এমন আজাব দেব তোকে রুহ পর্যন্ত কেঁপে উঠবে। তোকে আমি খুব করে আমার আসল চেহারা চিনিয়ে ছাড়ব। যুবরাজের মুখ থেকে এই টুকুন ঘটনার বর্ণনা শুনে ডুকরে কেঁদে উঠলেন সামিনা। যেই ছেলেকে নিজের সবটুকু দিয়ে আদর ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের জীবন মুহূর্তেই এমন বিষাদের কালো মেঘে ঢেকে গেছে, মা হয়েও এটা তিনি বুঝতেই পারেননি। এত বড় ব্যর্থতা নিয়ে কিভাবে বেঁচে আছেন তিনি? নিজের সকল ব্যর্থতা ঘুচাতে শক্ত হাতে যুবরাজকে বুকে টেনে হাউমাউ করে কেঁদে উঠলেন সামিনা। বাবারে ও বাবা, আমার সোনা বাবা, মাম্মা তোর কষ্ট বুঝতে পারিনি রে বাবা। না বুঝে সব সময় তোর উপর অনেক কিছু চাপিয়ে দেবার চেষ্টা করেছি আমি। আমাকে মাফ করে দে আব্বা। সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হল। সামিনার পিঠ জড়িয়ে কাঁধে থুতনি রেখে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল যুবরাজ। ও আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে কেড়ে নিবে মাম্মা। আমাকে বরবাদ করতে এটাকেই সে শক্ত হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করতে চাইছে। কথাগুলো বলে দ্রুত 2 হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো যুবরাজ। নিজের চোখের ঝরে যাওয়া অশ্রু দানা নরম হাতের কর্পূটে মুছে যুবরাজের উদ্দেশ্যে সামিনা শুধালো, তুই কি কাউকে ভালবেসেছিস কখনো? সামিনার প্রশ্ন শুনে বাইরের খোলা জানালায় শূন্য দৃষ্টি মেলল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধরে আসা গলায় বলল, ডক্টর রেহানের বোনকে বিগত 8 বছর ধরে আমি ভালোবাসি মাম্মা। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 18। সারিকা হোসাইন। মাউন্ট সিনাই হসপিটাল থেকে যুবরাজকে চিরজীবনের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক সিটির কোনো হসপিটাল এই যুবরাজ আর ডাক্তারি পেশায় নিয়োজিত হতে পারবে না। হসপিটালের ডিন যুবরাজের সকল মেডিকেল স্টাডির ডকুমেন্টস মুখ বরাবর ছুঁড়ে মারলেন। ইউ আর এ মার্ডারার, উই ডোন্ট ওয়ান্ট ইউ এনিমোর। গেট আউট অফ হেয়ার বিফোর আই স্ন্যাপ ইউর নেক। ডিনের মুখের এমন কঠিন শব্দগুলো যুবরাজের কর্ণকুহরে বারবার বাজতে লাগল। যেই ডিন যুবরাজের সাফল্যে কত শত বাহবা দিয়েছে, সেই মুখেই আজ সে তাকে একজন খুনি উপাধি দিচ্ছেন। নিজের সাথে ঘটে যাওয়া সবকিছুই যুবরাজের কাছে অবিশ্বাস্য লাগছে।
হসপিটাল ডিনের রাগী আগ্রাসী চেহারা দেখে যুবরাজের দৃষ্টি স্থির হয়ে রইল। ডিনের মুখের এমন অসহনীয় বাণী সহ্য করতে না পেরে নিজের দুই কান চেপে ধরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল যুবরাজ। ডিন আরও কিছু বিশ্রী অশ্রাব্য গালাগাল করে পুলিশকে নির্দেশ দিল, প্লিজ এরেস্ট হিম। নিউ ইয়র্ক পুলিশ যখন যুবরাজের হাতে হ্যান্ডকাফ লাগায় যুবরাজের তখন মনে হতে থাকে সে কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছে। একটু পরেই ঘুম ভেঙে গেলে হয়তো স্বপ্নটাও ভেঙে যাবে। সেই ভরসায় যুবরাজ নির্বিকার হয়ে মেঝেতেই বসে থাকে। যুবরাজের শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে চারজন পুলিশ হসপিটালের বাইরে টানতে টানতে নিয়ে যায়। পেছনে থেকে অসহায় ম্যাগান যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে যেন কেউ শুনতেই পাচ্ছে না। প্লিজ ইউভিকে ছেড়ে দিন, তার কোনো দোষ নেই। যেখানে আমার বাবার মৃত্যুতে আমি কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না সেখানে আপনারা কেন নাক গলাচ্ছেন? ম্যাগানের ভাঙা গলার ফ্যাসফ্যাসে আওয়াজ কারো কানেই প্রবেশ করল না। শেষমেশ উপায় না পেয়ে অষ্টাদশী অসহায় বালিকা যুবরাজের কোমর পেঁচিয়ে জাপটে ধরে আটকাবার চেষ্টা করে। মেয়েটিকে পাগল আখ্যা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। যুবরাজ কিছু ঠাহর করার আগেই পুলিশ ক্যাবের দরজা খুলে ভেতরে ঠেসে বসিয়ে গাড়ির দরজা লাগিয়ে পুলিশ স্টেশনের দিকে চলতে থাকে। এদিকে শিন শরীরটা ধাক্কার টাল সামলাতে না পেরে পাশে থাকা খুঁটির সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। সহসাই ধবধবে সাদা কপাল কেটে ফিনকি দিয়ে বেরিয়ে আসে লাল রঙের উষ্ণ তরল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ডক্টর রেহানের কোনো মাথা ব্যথা নেই। তার মাথায় একটা চিন্তাই বারবার ঘুরছে, কেউ ইচ্ছে করেই যুবরাজকে ফাঁসানোর চেষ্টা করছে। যে করেই হোক আমাকে সত্য উদ্ঘাটন করতে হবে। ঘৃণ্য চক্রান্ত থেকে যুবরাজকে আমার বের করতেই হবে। নিজের হাতের রক্তে রঞ্জিত গ্লাভস খুলে কোনো মতে ঝুড়িতে ফেলে দৌড়ে ওটি রুমের দিকে চলে গেল রেহান। চারপাশে একবার চোখ মেলে ভালো করে সবকিছু পর্যবেক্ষণ করা চাই। এখানে অবশ্যই বড় কোনো ব্ল্যান্ডার আছে এবং এই মুহূর্তে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। নিজের এপ্রন টেনে খুলে দ্রুত হাতে সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে শার্টের হাতা ফোল্ড করে নিল রেহান। এরপর নিজের দুই হাতের সাহায্যে উপর হয়ে সারা ওটি রুমের ছড়িয়ে থাকা জিনিসগুলো একত্র করল। একটা তুলার টুকরো থেকে শুরু করে সিরিঞ্জ পর্যন্ত বাদ রাখল না রেহান। কিছুক্ষণ তল্লাশির পর সেরকম সন্দেহজনক কিছু না পেয়ে আশেপাশে আরও খুঁজতে লাগল সচেতন নজরে। অদূরে পরিত্যক্ত একটি ডাস্টবিন নজর কাড়ে ডক্টর রেহানের। এটা এখানে কিভাবে এলো? গতকাল যখন ওটিতে এসেছিলাম তখন তো এটা একদম কর্নারে সিটিয়ে রাখা হয়েছিল। যুবরাজের চিন্তা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে চতুর রেহান সেই ঝুড়ির দিকে এগিয়ে গেল। এক হাতে ঝুড়িটিকে ধরে অন্য হাতে সার্জারির বড় লাইট অন করে অপারেশন টেবিলের উপর সেই ঝুড়ি কাত করে সবকিছু ঢেলে দিল। ঝুড়ির ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসের দিকে তাকিয়ে রেহানের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দ্রুত হাতে রেহান সবগুলো সিরিঞ্জ আর কাচের ছোট মেডিসিন কিট চোখের সামনে তুলে নাম পড়তে লাগল। একে একে 7টা প্রাণঘাতী মেডিসিন দেখে রেহানের প্রাণ কণ্ঠনালী পর্যন্ত চলে এলো। শ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। মুহূর্তে মুহূর্তে পিটুইটারি গ্রন্থি থেকে রক্ত ছলকে উঠে মস্তিষ্ককে উত্তপ্ত করছে। ঝটপট এভিডেন্সগুলো গুছিয়ে নিজের ফোন বের করে দ্রুত ছবি তুলে জিনিসগুলো নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে ছুটে চলল রেহান। স্পেশাল বেল নিয়ে 1 ঘন্টার জন্য যুবরাজের সঙ্গে দেখা করতে এসেছে রেহান। দুদিনেই ছেলেটা অনেকটা শুকিয়ে গিয়েছে। ফর্সা মুখটি মলিনতায় কালো বর্ণ ধারণ করেছে। ক্লিন শেভের চকচকে গাল দুটো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গিয়েছে। চোখের নিচেও জমেছে অনেকটা কালি। তার গায়ের কমলা রঙা অপরাধীর পোশাক দেখে মনে হচ্ছে 1000 বছরের অত্যাচারিত কয়েদি সে। হাতে হ্যান্ডকাফ লাগিয়ে একজন কনস্টেবল কাচের ক্রিমিনাল ভিজিটিং রুমে যুবরাজকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে টেবিলে থাকা হ্যান্ডকাফ স্টাকের সাথে হ্যান্ডকাফের চেইন আটকে দিয়ে বেরিয়ে গেল। সামনাসামনি যুবরাজ আর রেহান তবুও শরীর স্পর্শ করে বুকে টেনে পিঠ হাতড়ে সান্ত্বনা দেবার কোনো উপায় নেই। সামনে থাকা মজবুত কাচের দেয়ালটি যেন দুজনের মধ্যে যোজন যোজনের দূরত্ব তৈরি করেছে। কেন এসেছি সেখানে? নিজের ভালো চাইলে চলে যা। আমার সাথে তোকে মাখামাখি অবস্থায় দেখলে ও তোকেও আস্ত ছাড়বে না। আহত নরম স্বরে কথাগুলো বলে নিজের চোখের ফুঁসে ওঠা জলকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করতে লাগল যুবরাজ। পকেট থেকে নিজের ফোন বের করে গ্যালারি অপশনে গিয়ে ফোনটা যুবরাজের সামনে মেলে ধরল রেহান। প্রথমে উদাসীন ভঙ্গিতে নজর দিলেও অপরিচিত বিষাক্ত মেডিসিন দেখে থমকে গেল যুবরাজ। না চাইতেও নিজের বাদামি চোখের মনি থেকে টুপটুপ করে অশ্রু ঝরতে লাগল। তার মানে অপারেশন জটিলতার জন্য জ্যাকব গ্যাব্রিয়েলের মৃত্যু হয়নি?
কথা খানা বলে লম্বা আঙ্গুলির সহায়তায় থুতনি সমেত নিজের মুখ চেপে ধরল যুবরাজ। না, তাকে কার্ডিয়াক এরেস্টের ইনজেকশন পুশ করা হয়েছে। শুধু তাই নয়, তার বয়সের তুলনায় বেশি পরিমাণে এনেস্থেসিয়া ইনজেক্ট করা হয়েছে তার শরীরে। নর্মাল এনেস্থেসিয়ার পরিবর্তে তাকে সোডিয়াম থিওপেন্টাল বারবিটুরেট এনেস্থেসিয়া দেয়া হয়েছে। এজন্যই সে এত দ্রুত অবচেতন হয়েছিল। সবচেয়ে মারাত্মক খেলা ও কি খেলেছে জানিস? যুবরাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বিজ্ঞের ন্যায় তাকিয়ে রইল রেহান। অবুঝ শিশুর ন্যায় যুবরাজ রেহানের চোখে চোখ রেখে আহত কণ্ঠে জানতে চাইল। কি করেছে? আমাদের সামনেই ও জ্যাকব গ্যাব্রিয়েলকে পটাশিয়াম ক্লোরাইড পুশ করেছে, যার জন্য ধীরে ধীরে কার্ডিয়াক এরেস্ট হয়ে জ্যাকব গ্যাব্রিয়েল মৃত্যু বরণ করেছেন, কিন্তু আমরা কেউ টের পাইনি। রেহানের মুখে শেরহামের এমন হৃদয়হীনের মতো খুনোর বর্ণনা শুনে নিজের চুল খামচে ধরে টেবিলে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে কষ্টে বেরিয়ে আসা চিৎকার রোধ করে যুবরাজ। কোনো কিছুই যেন তার মাথায় ঢুকছে না। শেরহাম কেন তার পিছনে এভাবে লেগেছে এটাও তার অজানা। তুই আমাকে শেরহামের সকল আপডেট কালকের মধ্যে জানাবি। আগামী 2 দিনের মধ্যে আমাকে করতে তোলা হবে। এত বড় গেম যেহেতু শেরহাম আমার সাথে খেলেছে, তাহলে এত দ্রুত ও আমাকে ছাড়বে না। অবশ্যই বড় কিছু করার অপেক্ষার প্রহর সে গুনছে। তাই যা করার তোকে আজ রাতের মধ্যেই করতে হবে। যুবরাজের কথা শেষ হতে না হতেই কনস্টেবল নম্রভাবে জানিয়ে দিল, ইউর টাইমস আপ। যাবার আগে যুবরাজের গভীর চোখের দিকে একবার চাইল রেহান। চোখে চোখে নিজেদের প্রয়োজনীয় কথা সারতেই জেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসল রেহান। তোকে আমার খুব ভালো লাগে যুবরাজ শাহির। আর ভালো লাগে বলেই তোকে আমি এভাবে কষ্ট দেই। তোর কান্না আমাকে যে কি পরিমাণ তৃপ্তি দেয় এটা ভাষায় প্রকাশ করার জন্যেই। উফ, কি সুন্দর চোখ তোর। তোর চোখের কাতরতা আর জল দুটোই আমার বেশ পছন্দের। মৃদু হলুদ আলোর নির্জন কক্ষে ইজি চেয়ারে বসে হুইস্কির গ্লাসে বরফ ঢেলে তা নাড়তে নাড়তে বীর বীর করে কথাগুলো বলে চলেছে শেরহাম। বিশাল বড় অ্যাপার্টমেন্টের বৃহৎ কক্ষ জুড়ে যুবরাজের বড় বড় ছবি আর লেখালেখিতে পরিপূর্ণ। তুই না চাইতেও অনেক বড় ভুল করে ফেলেছিস যুবরাজ। তোর প্রথম অপরাধ তুই আমার মনে ধরেছিস। মনে ধরার একটা কারণ আছে অবশ্য। তোর জন্য আমি আমার পাপার কাছে অবহেলিত হয়েছি। আমার পাপার ভালবাসায় ভাগ বসানোর দুঃসাহস দেখিয়েছিস তুই। তোর জীবনের সব ভালো আমি আস্তে আস্তে কেড়ে নেব দেখিস। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলেই হো হো করে হেসে উঠল শেরহাম। মুহূর্তেই সেই হাসি বিলীন হয়ে তা ক্রোধে রূপ নিল। সেই ক্রোধ ঠেকাতে না পেরে হুইস্কির বোতল দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি মারল শেরহাম। শক্ত বোতলের সজোর আঘাতের সাথে সাথেই মাথা ফেটে উষ্ণ রক্তধারা গড়িয়ে পড়ল শেরহামের চিবুক আর কপাল বেয়ে। কিঞ্চিত আলোতে বেলকনির বিশাল থাই পার্টিশনে নিজের রক্তাক্ত ভয়ঙ্কর অবয়ব দেখে কিটকিটিয়ে হেসে উঠল শেরহাম। শেরহাম ফায়াজ ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কথাটা সগর্বে বলে কিছুক্ষণ হাসার পর আপনা আপনি হাসি বন্ধ করে কঠিন রাগে ফুঁসতে লাগল সে। নিজের মুখাইবে 2 হাতের আঙ্গুলি সঞ্চালন করতে করতে ভাবতে লাগল, আমি যদি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হই তাহলে মেগান গ্যাব্রিয়েলা যুবরাজের হাত ধরল কেন? তাহলে কি যুবরাজ বেশি সুদর্শন? এবার যেন শেরহামের রাগ গগনচুম্বী হল। নিজেকে নিজেই শক্ত হাতে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলল নিমিষেই। এরপর সেখান থেকে উঠে এসে একটা রিভলভার তুলে নিয়ে ওয়ালে টানানো যুবরাজের বিশালাকা ফটোতে একের পর এক গুলি চালাতে লাগল। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পর রক্তাক্ত শরীরেই ধপ করে বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল শেরহাম। বেলকনির এক কর্নারে দাঁড়িয়ে সবটাই অবলোকন করল রেহান। এরপর ধীরে সুস্থে স্টিলের পাইপ বেয়ে নিচে নেমে এলো। আজকে যুবরাজকে করতে তোলা হয়েছে। প্রত্যেকে অধীর আগ্রহে হিয়ারিং এর জন্য অপেক্ষা করছে। শহরের নামকরা বড় বড় উকিল নিয়ে করতে এসে হাজির হয়েছে মেগান। এইটুকু একটা বাচ্চা মেয়ে যুবরাজের জন্য এত কিছু করে যাচ্ছে, এটা ভাবতেই যুবরাজের বুক খা খা করে উঠছে থেকে থেকে। চঞ্চল উৎফুল্ল হাসিখুশি ছোট মেয়েটাকে আজকে অনেকটাই ম্যাচিউর আর বড় বড় ঠেকেছে যুবরাজের কাছে। ঘড়ির ঘণ্টা পড়তেই পক্ষ বিপক্ষের উকিলদের জেরা শুরু হয়ে যায়। এমন একটা কেস সলভ করতে এসে জাজ নিজেও বেকায়দায় পড়েছেন। হসপিটাল থেকে বলা হচ্ছে খুনের কেস, কিন্তু যাদের পেশেন্ট তারা চুপচাপ। এমন বিরল কেস কখনোই যেন দেখেননি বেচারা জাজ। এদিকে সমানে ঘড়ির দিকে তাকিয়ে সময়ের প্রহর গুনছে যুবরাজ। সকল প্রমাণ নিয়ে রেহানের কোর্টে হাজির হবার কথা। তবে কি কোনো বিপদ হলো? অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো যুবরাজের। পানি পিপাসায় বুকটা খা খা করে উঠল। তবে কি রেহান আমার জন্য শেরহামের ফাঁদে পড়ে গেল?
19 নম্বর পর্বটা ভুলে ডিলিট হয়ে গেছিল তাই এবার পোস্ট করলাম। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 19। সারিকা হোসাইন। নিউ ইয়র্ক শহরের তাপমাত্রা কমতে কমতে -12 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। সারাদিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান ছিল। সন্ধ্যার পর যেকোনো মুহূর্তে তুষার ঝড় উঠতে পারে, যার জন্য সন্ধ্যার আগে থেকেই শহরের সকল কার্যক্রম বন্ধ করে মানুষজনকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে জরুরি নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে ধূম্র জালের মতো ঘন কুয়াশা চারপাশ বেষ্টন করে ফেলেছে গভীরভাবে। সন্ধ্যা নামার আগেই শীতল নিউ ইয়র্ক শহর আবছা অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাস্তার সোডিয়াম লাইটের করা হলুদ আলো পর্যন্ত সেই ধোঁয়া কাটিয়ে উঠতে পারছে না। চারপাশে কেমন যেন একটা গা ছমছমে ভাব পরিলক্ষিত। সময় যখন 8:10 তখনই শো শো শব্দে ভারী বাতাস বইতে শুরু করল। বরফ ঝড় থেকে নিজেদের বাঁচাতে প্রত্যেকেই কঠিনভাবে নিজেদের ঘর বন্দি করে ফেলেছে। রাস্তার নেড়ি কুকুর ছাড়া আর কোনো পশু পাখি বা মানুষের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অত্যাধিক শীতের প্রকোপে কুকুরগুলো করুণ স্বরে চিৎকার করে চলেছে সারাক্ষণ। পরিস্থিতি এমন রূপে এসে দাঁড়িয়েছে, কেউ যদি সাহায্যের জন্য বাইরে চিৎকার চেঁচামেচি করে মরেও যায় তবুও সেটা কারো কর্ণকুহরে প্রবেশ পর্যন্ত করবে না। প্রায় 200 বছরের পরিত্যক্ত পুরনো একটি প্যালেসের বেজমেন্টে সামান্য আলো দেখা যাচ্ছে। যদিও রাত তেমন গভীর নয়, কিন্তু কুয়াশার গাঢ় চাদরে মনে হচ্ছে গভীর নিশুতি ভুতুড়ে রাত। প্যালেসের বেজমেন্টের ছাদের একটা হুকের সাথে টানানো হয়েছে নাইলনের বিশালাকা দড়ি। সেই দড়ি দিয়ে দুই পায়ের টাকনু একসাথে করে কষে বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো এক যুবককে। সামান্য আলোতে সেই যুবকের মুখায়ব দেখা যাচ্ছে না। যুবকটির সারা শরীর থেকে চুইয়ে চুইয়ে কপাল গড়িয়ে মেঝেতে ঝরে পড়ছে লাল রঙের উষ্ণ তরল। আর সেই তরল হিমায়িত মেঝেতে পড়ার সাথে সাথেই কঠিন বরফে রূপান্তরিত হচ্ছে। হঠাৎই বাইরে শুরু হলো কঠিন তুষার ঝড়। পরিত্যক্ত প্যালেসের ভাঙা জানালা দিয়ে হুড়মুড় করে বরফের স্তূপ প্রবেশ করতে লাগলো, সেই সাথে রক্তহিম করা উত্তরীয় হাওয়া। শীতের নিষ্ঠুরতায় ঝুলিয়ে রাখা ব্যক্তিটি কিঞ্চিত নড়েচড়ে উঠল। তার বিবস্ত্র উলঙ্গ শরীরটি এই তাপমাত্রা সহ্য করতে ব্যর্থ হচ্ছে। মনে হচ্ছে বুকের খাঁচার ভেতর উষ্ণ হৃদযন্ত্রটাও বুঝি জমে যাবার উপক্রম। যুবকটি গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে চাইল। কিন্তু হায় দুর্ভাগ্য, চিৎকার করা তো দূর, ঠোঁট পর্যন্ত নাড়ানোর সক্ষমতা তার নেই। শক্ত স্কচটেপ দিয়ে তার মুখ খানা আটকে দেয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তার সারা শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলো ব্যথায় চিরবিড়িয়ে উঠল। মনে হচ্ছে সেগুলো আরও ফেটে চৌচির হয়ে রক্তক্ষরণ শুরু হবে। এবার লোকটির ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। তার কাছে মনে হচ্ছে এই নরকীয় যন্ত্রণার চাইতে মৃত্যু বহু গুণ ভালো। লোকটির নড়াচড়া দেখে চেয়ারে বসা অপেক্ষমান ব্যক্তি মুখ টিপে হু হু করে সামান্য হাসল। ফায়ারপ্লেসে বেশি করে পাইন গাছের কাঠ ঠেলে দিয়ে নিজের গলার উলের মাফলার খানা ভালো মতো মুখে পেঁচিয়ে গলা খাঁকরি দিল। জ্ঞান ফিরল তবে তোর, ডক্টর রেহান চৌধুরী? তোর জ্ঞান ফেরাতে বেশ খুশি হয়েছি আমি। এভাবে নিশ্চুপ ডেড ফিসের মতো তোকে দেখতে মোটেও ভালো ঠেকছিল না আমার। যাই হোক, কাজের কথায় আসি। তোর সাথে সময় কাটাতে মোটেও ভালো লাগছে না আমার। চেয়ারে বসে থাকা ব্যক্তির কণ্ঠ শুনেই ঠাহর করে ফেলল রেহান মানুষটি কে হতে পারে। উপর করে ঝুলিয়ে রাখার কারণে শেরহামের মুখায়ব দেখতে তার বেশ বেগ পেতে হলো। তবুও রেহান এই ঘৃণিত নোংরা মস্তিষ্কের অধিকারী ব্যক্তিকে মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার হলেও দেখে তবেই মরতে চায়। রেহান হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করল। শেরহাম রেহানের উদ্বিগ্ন অবস্থা দেখে বিগলিত হাসল। সরি ডক্টর রেহান, তোর মুখে টেপ মেরে দিয়েছি, কিন্তু সেটা খুলতে বেমালুম ভুলে গিয়েছি। মুখ বন্ধ থাকলে মনের আকুতি প্রকাশ করবি কি দিয়ে? কথা খান বলে হো হো শব্দে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রেহানের সামনে এসে দাঁড়ালো। এরপর সহসাই রেহানের ঝলমলে সুন্দর রক্তাক্ত চুলের ভাঁজে নিজের হাতের ভয়ানক থাবা বসিয়ে শক্ত করে টেনে ধরল। অসহনীয় ব্যথায় রেহান উম শব্দ করতে লাগল। শেরহাম রেহানের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে হেসে কুটি কুটি হল। এরপর সজোরে এক টানে রেহানের মুখের টেপ খুলে ফেলল। শেরহামের অনমনীয় আচরণে রেহানের তুলতুলে নরম শুষ্ক লাল ঠোঁট খানা কেটে রক্তাক্ত হল। ব্যথায় রেহান গগন বিদারী চিৎকার দিয়ে শক্ত হয়ে রইল। রেহানের যন্ত্রণা কাতর মুখশ্রী দেখে শেরহাম নিজের মাফলার খুলতে খুলতে বলল, খুব শান্তি পাচ্ছি রে রেহান। তোর মৃত্যু যন্ত্রণা আমাকে স্বর্গীয় সুখ উপভোগ করার শান্তি দিচ্ছে। আমি তোকে এখন জাহান্নামের যন্ত্রণা দেব। তুই যত চিৎকার করবি আমি তত আনন্দ উপভোগ করব।
কথাটা বলেই অদূরেই পড়ে থাকা ভাঙা একটা টেবিলের উপর থেকে একটা ট্রান্সপারেন্ট কাচের বোতল তুলে নিল। সেটার দিকে তাকিয়ে অল্প মেপে হাসল শেরহাম। এরপর শীষ বাজাতে বাজাতে রেহানের সামনে এসে দাঁড়ালো। এটা কি এনেছি তোর জন্য জানিস? কথাটি বলে রেহানের চোখের সামনে শিশি খানা তুলে ধরল। শেরহামের হাতের শিশির দিকে রেহান সামান্য দৃষ্টি দিল। দৃষ্টি দেবার সাথে সাথেই তার অক্ষিদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। শেরহামের হাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল। রেহান যেন এবার বেঁচে থাকার সব আশা ছেড়ে দিল। কিন্তু কোনো ভীরু কাপুরুষের মতো সে মরবে না। মরলে বীরের মতো মরবে। কিছুতেই এই নরকের কীটের সামনে মাথা নোয়াবে না সে। শীতের প্রভাবে রেহানের সারা শরীর জমে শক্ত হয়ে যাচ্ছে। হাত পা গুলো এমনভাবে বেদনায় নীল হয়েছে যেন বিষাক্ত কোনো সাপ শরীরের সমস্ত বিষ ঢেলে ছোবল কেটেছে। মুখের লালা পর্যন্ত শুকিয়ে আসছে তার। ঠোঁট দুটো চটচট করে ফেটে সমানে রক্ত ঝরে আবার জমে যাচ্ছে। মাথার চুল থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত ইতোমধ্যেই বরফে আচ্ছাদিত হয়েছে। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখে কিঞ্চিত তাচ্ছিল্যকর হাসি হাসল রেহান। নিজের জড়িয়ে যাওয়া জিভকে বহু কষ্টে আয়ত্তে এনে গলার রোধ হয়ে যাওয়া কণ্ঠকে ঠেলে বাইরে নিয়ে এসে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, তোর মতো শয়তানের হাতে কিছুতেই আমার মৃত্যু হতে পারে না। তোর বিনাশ দেখে তবেই আমি মরব। সেদিন তুই বাঁচার আকুতি করবি কিন্তু আমি হাসব। কথাটা শেষ করার সাথে সাথেই শেরহাম নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রেহানের মুখে এক ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে রেহানের ঠোঁট আর নাক ফেটে গোলগোল করে রক্ত বেরুতে লাগল। তবুও রেহান সামান্য আওয়াজটুকু করল না। এটা দেখে যেন শেরহামের ক্রোধ হাজার গুণ বেড়ে গেল। ক্রোধে নিজের জ্ঞান খুইয়ে হাতে থাকা ছোট কাচের শিশিটির ছিপি দ্রুত হাতে খুলতে লাগল শেরহাম। তোর চেহারাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না রে ডক্টর। তাই আমি ঠিক করেছি তোর এই বেখাপ্পা চেহারা আমি পুড়িয়ে দেব। কথাটা বলেই শিশির এসিডগুলো ছুঁড়ে মারল রেহানের মুখে। এবার যেন সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল রেহানের। তার সারা মুখমণ্ডল জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চিনচিনে অসহনীয় ব্যথায় সারা শরীর অবশ করে ফেলছে। পিচ মোড়া করে বাঁধা হাত দুটো ছাড়ানোর জন্য বেশ ছটফট করছে। কিন্তু নিরুপায় রেহান কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। রেহানের ভয়ঙ্কর চিৎকারে মাটিতে বসে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাটি চাপড়ে হেসে চলেছে শেরহাম। আহ কি আনন্দ হচ্ছে রে রেহান, খুব আনন্দ। এত আনন্দ যুবরাজকে দেখেও পাইনি। যেই আনন্দ যুবরাজকে দিয়ে পেতে চেয়েছিলাম সেটা তোকে দেখে পেতে হচ্ছে। কেন অযথা মরতে এলি আমার কাছে বলতো? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কি এতই সোজা? কথাগুলো বলে রেহানের ফোন হাতে নিয়ে একে একে সকল এভিডেন্স ডিলিট করতে লাগলো শেরহাম। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা ছবিতে গিয়ে দৃষ্টি স্থির হয়ে শেরহামের। একুয়া ব্লু রঙের ডেনিমের শার্ট পরিহিত 18 কি 19 বছর বয়সের এক মেয়ে আহ্লাদী ঢঙে ছবিটি তুলেছে। মেয়েটির বড় বড় পাপড়ি যুক্ত দু চোখে বড্ড নেশা হলো শেরহামের। মোলায়েম গোলাপি ঠোঁট দুটোর দিকে তাকিয়ে মনে নিষিদ্ধ বাসনার জন্ম দিল। মুহূর্তেই মেয়েটির নগ্ন শরীরের কথা কল্পনা করে অস্থির হয়ে উঠল শেরহাম। সেই অস্থিরতায় রেহানের কথা দিব্যি ভুলে গেল। নিজের উত্তেজনা আয়ত্তে আনতে রেহানকে ওই ভাবে ফেলেই দৌড়ে বাইরে বেরিয়ে গেল সে। উদ্দেশ্য একটাই, নারী সঙ্গী চাই। জেলের ভেতর বসে বসে নানান ভয়ঙ্কর ভাবনা ভেবে চলেছে যুবরাজ। বোকা রেহানটার জন্য তার মন বারবার খচখচ করে উঠছে শুধু। যুবরাজ শতভাগ নিশ্চিত রেহান শেরহামের খপ্পরে পড়েছে। কিন্তু যুবরাজ বেঁচে থাকতে কোনোভাবেই রেহানের ক্ষতি হতে দেবে না। রেহানকে বাঁচাতে মনে মনে এক দুধর্ষ ভাবনা ভেবে ফেলল যুবরাজ। যে করেই হোক আমাকে পালাতে হবে এখান থেকে। যেই ভাবনা সেই কাজ। নিজেকে কারামুক্ত করার জন্য পাশেই ঘুমিয়ে থাকা কয়েদিকে সজোরে এক লাথি বসিয়ে দিল যুবরাজ। বহু কষ্টে কেবলই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে শ্বেতাঙ্গ খুনি আসামিটি। চোখ মেলে তাকিয়ে মুখে ক্রোর হাসি নিয়ে যুবরাজের দিকে তেড়ে এলো। অবস্থা সপক্ষে বুঝতে পারল চৌকস যুবরাজ। নিজের অমীমাংসিত ঘোর লাগানো হিপনোটিক চাহনি তার দিকে নিক্ষেপ করল। লেটস এসক্যাপ ফ্রম জেল। বাধ্য দাসের ন্যায় যুবরাজের আজ্ঞা পালনে ব্যস্ত হল শ্বেতাঙ্গ। বাইরে বিশাল তালা ঝুলিয়ে সকল পুলিশ জেল থেকে নিজেদের বাড়ি চলে গিয়েছে বহু আগেই। আজকের মতো এমন ভয়ঙ্কর বৈরী আবহাওয়া নিউ ইয়র্কে প্রথম। হিমাঙ্কের নিচে এমন তাপমাত্রা আর তুষার ঝড় পূর্বে কখনো দেখা যায়নি। এমন হিংস্র আবহাওয়াতে কেউ নিজের কক্ষ থেকে বের হবে না বা জেল থেকে আসামি পালাবে না, এই ব্যাপারে পুলিশ সদস্য গ্যারান্টি সহকারে নিশ্চিত। কারণ বাইরে বের হলেই নির্ঘাত মৃত্যু। সেই নিশ্চয়তাতে তারা যার যার পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত।
এই বৈরী ভয়ঙ্কর আবহাওয়াই যেন যুবরাজের মুক্তির পথ সুগম করল। শ্বেতাঙ্গ আসামির সহায়তায় দুজনে মিলে সতর্কতার সহিত জেলের তালা ভেঙে বাইরে বেরিয়ে এলো। প্রতিটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা ঘুরছে। খুব বুদ্ধিদীপ্ত তার সহিত ক্যামেরা ফাঁকি দিয়ে জেল ছেড়ে বাইরে বেরিয়ে এলো দুজনে। এবার বিশাল উঁচু ওয়াল টপকানোর পালা। পুরোটা দেয়াল চকচকে স্মুথ, কোনোভাবেই সেটা টপকানোর অবস্থা নেই। চারপাশে পাগলের মতো খুঁজতে খুঁজতে স্টিলের লম্বা একটা পাইপ পেয়ে দুজনের মুখেই হাসি ফুটে উঠল। সেই পাইপ দেয়ালে ঠেস দিয়ে বেয়ে বেয়ে উঠার চেষ্টা করল। বাহিরে অলরেডি সাদা বরফের স্তূপে ভরে গিয়েছে। এই অল্প সময়ে 2-3 হাত পর্যন্ত উঁচু হয়ে বরফ জমে গিয়েছে। কারো গায়ে ভারী শীত বস্ত্র নেই। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে নিজেদের চেষ্টা চালাতে লাগলো দুজনে। ঘণ্টা খানেক কঠিন চেষ্টার ফলে দুজনেই সেই দেয়াল টপকে নিচে নেমে এলো। এবার নিজেদের গন্তব্যে পৌঁছনোর পালা। যাবার আগে সেই শ্বেতাঙ্গ যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কঠিন হাঁক করে বলে উঠল, ইউ উইল হ্যাভ মি ফর এনি নিড, অল অফ নিউ ইয়র্ক নোস হু আই এম। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 20। সারিকা হোসাইন। পুরো নিউ ইয়র্ক শহর বরফের উঁচু উঁচু স্তূপে ভরে গিয়েছে। সজীব রঙিন শহর মুহূর্তের ব্যবধানে থুরথুরে বুড়ির পাকা চুলের ন্যায় সাদায় রূপান্তরিত হয়েছে। গাছের ডালপালা পর্যন্ত বরফে ঢেকে একাকার। মানুষের ঘরের দরজা জানালা বরফের কঠিন আস্তরণে ঢাকা পড়েছে। সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিয়ে সকালের মধ্যেই সমস্ত বরফ কেটে কেটে পরিষ্কার করা হবে পুরো শহর। তা না হলে কেউ নিজেদের বাড়ি থেকে বের হতে পারবে না। আপাত দৃষ্টিতে কোনো পশুপাখি দৃষ্টিগত হচ্ছে না। কে জানে, হয়তো বা তাদেরও সলিল সমাধি হয়েছে এই তুষার স্তূপের নিচে। রাস্তার মাইলস্টোনগুলোর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে। দিক নির্ধারণ করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টি যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত বরফে থই থই। এমন বিদীর্ণ পরিস্থিতিতে উন্মাদের ন্যায় খালি পায়ে দৌড়ে চলেছে যুবরাজ। গায়ে নেই কোনো ভারী শীত বস্ত্র। কটন কাপড়ের কমলা রঙা কয়েদি পোশাকখানা এই হিম শীতল ঝড়ে শীত নিবারণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাটিতে পা রাখতে গেলেই থরে থরে সাজানো বরফের স্তূপে হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা পায়ে শিকল পরিয়ে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। ঘণ্টা দুয়েক দৌড়ানোর পর অসাড় হয়ে বরফের স্তূপের উপর শুয়ে পড়ল যুবরাজ। কোথায় আছিস তুই রেহান? কোথায় খুঁজব তোকে আমি? তুই কি বেঁচে আছিস? আমি কখনোই চাইব না আমার জন্য তোর কোনো প্রকার ক্ষতি হোক। না হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সব সময় মনে প্রাণে চাইব সমস্ত দুনিয়া একদিকে যাক, তবুও তুই ভালো থাক। তোর বোনের কান্না আমি সহ্য করতে পারবো না রে। বরফের উপর টান টান হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে একমনে নিজের জীবনের রথববলের ভাবনা ভেবে চলেছে যুবরাজ। যেদিকেই তাকাচ্ছে চারিধারে ধুধু মরুভূমি বই, আর কিছুই চোখে ধরা দিচ্ছে না। নিজের নির্মম ভাগ্যের উপর শ্লেষতক হাসল যুবরাজ। কি থেকে কি হয়ে গেলি যুবরাজ? যেদিন তোর মা মরে গিয়েছে সেদিনই তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুই বরবাদ হয়ে গিয়েছিস। কিসের ডক্টর তুই? তুই তো একজন খুনি। মেয়েটা বিশ্বাস করে তোকে দায়িত্ব দিল আর তুই মেয়েটাকেই নিঃস্ব করে দিলি। ছি! খুনি কথাটা বারবার যুবরাজের কানের কাছে কর্কশ স্বরে বাজতে লাগল। মনে হচ্ছে কোনো বেসুরে গলা ঢাকঢোল পিটিয়ে যুবরাজের কানের কাছে বিশ্রী শব্দে কথা খানা বলে চলেছে। মুহূর্তেই যুবরাজ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগল। শীতল দুই হাত দিয়ে নিজের রক্ত জমে যাওয়া দুই কানে চেপে ধরে বরফে গড়াগড়ি করতে লাগল। গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার ছেড়ে গর্জন করতে লাগল, আই সে স্টপ, আদারওয়াইজ আই উইল কিল ইউ। কে শুনে কার কথা? মস্তিষ্ক বারবার তিরস্কার করে হো হো শব্দ তুলে হাসতে হাসতে বলে উঠল, ইউ আর এ কিলার, ইউ আর এ কিলার ডক্টর যুবরাজ। রাত যখন প্রায় 11টার কাছাকাছি তখনই তুষার ঝড় থেমে গিয়েছে। এখন আর হিম শীতল ভারী বাতাসও বইছে না। শুধু চারপাশে তুলোর মতো হালকা বরফ ঝরে পড়ছে। নিজেদের বিশাল বড় অ্যাপার্টমেন্টের অন্ধকার বৃহৎ কক্ষে আরামদায়ক তুলতুলে বিছানায় বুকের উপর দুই হাত রেখে চিত হয়ে শটান শুয়ে আছে মেগান। একদিকে নিজের বাবার আকস্মিক মৃত্যু, অপরদিকে নিজের পছন্দের মানুষের কারাভোগ, সবকিছুই যেন চরম হতাশায় ডুবিয়ে দিয়েছে এই অষ্টাদশী কিশোরীকে। যুবরাজকে বাঁচানোর সকল চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। স্বজনহীন একাকী মেগান আর কি বা করতে পারবে তার ভালো লাগার পুরুষের জন্য? কিভাবে আপনাকে আমি মুক্ত করব ডক্টর? বাবাকে হারিয়ে কোনো রকমে বেঁচে আছি, আপনাকে হারালে একদম মরে যাব আমি।
হঠাৎই দুই চোখ উপচে জলের ফোয়ারা বেরিয়ে এলো কিশোরীর। বালিশে মুখ গুজে গুমরে উঠা কান্নাকে লুকানোর বৃথা চেষ্টা চালালো। কিছুক্ষণ ওভাবেই উপুর হয়ে নিজের কান্নাকে গিলে খেয়ে ভারী কম্বল সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। সুইচ বোর্ড হাতড়ে পুরো কক্ষকে ফোকফকে আলোকিত করল। ওয়াশরুম থেকে মুখে হালকা উষ্ণ পানির ঝাপটা দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে ধীরে সুস্থে পাতানো টুলটাতে বসল। একটা টিস্যু দিয়ে আলতো হাতে মুখ মুছে আয়নায় চোখ বুলালো। এই কদিনেই চোখের নিচ জুড়ে কালি জমে গিয়েছে, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে। নির্ঘুম রাত কাটানোর কারণে মুখশ্রী জুড়ে মলিনতার আবির্ভাব ঘটেছে। গভীরভাবে আয়নায় নজর বুলাতে বুলাতে হঠাৎই মেগানের দৃষ্টি বিস্ফারিত হল। আয়নায় অদ্ভুত রকমের দুটি চোখের প্রতিবিম্ব দেখে বসা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। এমন ক্রূর চাহনি মেগান এর আগে কখনো দেখেনি। কি অদ্ভুত জঘন্য চাহনি! মনে হচ্ছে চোখ দিয়েই সবকিছু গিলে খাচ্ছে। লকলকে লাল জিভটা দিয়ে সমানে নিজের ওষ্ঠদ্বয় লেহন করে চলেছে পিছনে থাকা ব্যক্তি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় কলিজা পর্যন্ত কেঁপে উঠল তার। হিমশীতল বরফ ঝরা রাতেও তার চিবুক বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়তে লাগল। কণ্ঠ রোধ হয়ে গলার কাছে শক্ত হয়ে আটকে রইল। পিছন ফিরে সেই মানুষটির চেহারা দেখার সাহস পর্যন্ত হলো না তার। মেগান জানে এই অন্ধকার ঘুটঘুটে ঝড়ো রাতে তার করুণ আর্তনাদ কেউ শুনবে না। তবুও শেষ চেষ্টা সে করে দেখতে চায়। কিন্তু আজ যেন সে বোবা হয়েই রইল। চিৎকার তো দূর, ফ্যাসফ্যাসে আওয়াজ পর্যন্ত বেরোল না কণ্ঠনালী দিয়ে। মনে হচ্ছে বাইরের প্রকৃতির মতো তারও সমস্ত কিছু জমে বরফে রূপান্তরিত হয়েছে। লোকটি এক পা দু পা করে করে টাইলস মারিয়ে ঠকঠক শব্দ তুলে মেগানের দিকে এগুতে লাগল। কুৎসিত লোকটির ভারী ঘন ফসফসে নিঃশ্বাস এই নিস্তব্ধ রাতে দেয়ালের প্রতিটি কোনায় কোনায় বাড়ি খেয়ে আন্দোলিত হচ্ছে, যা অসহায় রমণীর ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কিংকর্তব্যবিমূঢ় বালিকা ড্রেসিং টেবিলের উপর দুই হাত রেখে ঠায় শক্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। লোকটির গায়ের ওয়াইনের উটকো গন্ধ জানান দিচ্ছে সে তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার সে একটু ঘুরে দাঁড়ানোর সাহস করল। ড্রেসিং টেবিলের উপর থাকা প্রসাধনীর কাচের বোতলটি চট করে হাতে নিয়ে সামান্য সাহস সঞ্চয় করে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে আগন্তুকের দিকে নজর দিল। সাথে সাথেই নিজের হাতের বস্তুটি মেঝেতে পড়ে ঝনঝন শব্দে নিস্তব্ধ রাতের সকল স্তব্ধতা ভঙ্গ করল। ডক্টর ফাইয়াজ। মেয়েটিকে আর কোনো রূপ বাক্য বিনিময় করতে না দিয়ে নোংরা দুই শক্ত হাতে জাপটে ধরতে নিলেই সরে দাঁড়াতে চায় মেগান। সাথে সাথেই মেঝেতে পড়ে থাকা চূর্ণবিচূর্ণ হওয়া কাচ মেগানের পদ্মের ন্যায় কোমল পা দুটিকে নিষ্ঠুরভাবে ছেদন করে। ব্যথায় মৃদু ককিয়ে উঠে মেঝেতে বসে পড়ে মেয়েটি। মেয়েটির ভীতু কাতরতা মিশ্রিত চেহারা শেরহামের ব্যাকুলতা আরও হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে শেরহাম মেগানের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে আর অপেক্ষা করিয়ে রেখো না সুইটহার্ট। তোমার তুলতুলে নরম শরীরের উষ্ণ তাপ আমার প্রচণ্ড প্রয়োজন এই মুহূর্তে মেগান গ্যাব্রিয়েলা। কথা খানা বলেই শেরহাম মাদকতা মিশ্রিত হিংস্র চাহনি নিক্ষেপ করল মেগানের পানে। শেরহামের এমন নোংরা প্রস্তাবে থরথর করে কেঁপে উঠল মেগান। ভেতর থেকে নাড়ি ভুঁড়ি উগলে বমি বেরিয়ে আসার উপক্রম হল। লজ্জায় ঘৃণায় বড় বড় নেত্র যুগল থেকে অবিরত ধারায় নোনা জল গড়াতে লাগল। শেরহাম হাঁটু গেড়ে নিচে বসে মেগানের মুখের দিকে হাত বাড়াল। ডোন্ট টাচ মি উইথ ইউর ডার্টি হ্যান্ড। কথা খানা প্রচণ্ড তেজের সহিত বলে শেরহামের হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল মেগান। এতটুকুন একটা মেয়ের মুখে এমন ক্রোধ মিশ্রিত অপমানজনক কথায় শেরহামের রাগ তরতর করে বাড়তে লাগল। নিজের জ্ঞানবোধ হারিয়ে কষিয়ে এক চর বসিয়ে দিল মেগান এর গালে। হাউ ডেয়ার ইউ ব্লাডি হোয়াট শেমলেস বিস্ট! আ উইল ফাই ইউ! শেরহামের চরের দাপট কুলাতে না পেরে ভাঙা কাচের উপরেই মুখ থুবড়ে পড়ে গেল মেগান। সাথে সাথে বিকট অসহনীয় চিৎকারে আকাশ বাতাস ভারী করে তুলল সে। ছোট টুকরো টুকরো কাচ ভাঙা গুলো মেগানের চোখে মুখে ঢুকে একাকার অবস্থা। মেয়েটির শুভ্র দাগহীন তুলতুলে মুখশ্রী মুহূর্তের ব্যবধানে ভয়ানক রক্তাক্ত হয়ে উঠল। ব্যথায় মেয়েটি ডুকরে কেঁদে উঠল। প্লিজ ডোন্ট টাচ মি, লেট মি লাইভ, আই লাভ যুবরাজ, প্লিজ ডোন্ট টার্নিশ কলঙ্কিত মি। মেয়েটির এমন রোদন আহাজারি শেরহামের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। যুবরাজের নাম শোনা মাত্র মাথার ভেতর বাড়তে থাকা রাগ কিলবিল করে উঠল। মেগানের ঝলমলে বাদামি চুলের গোছা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি খাবার পর কিছু অবশিষ্ট থাকলে সেটা তোর প্রেমিক পুরুষ যুবরাজ খাবে। কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করল না শেরহাম। টানতে টানতে ক্ষতবিক্ষত মেগানকে বিছানায় ছুঁড়ে ফেলল।
মেয়েটি নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালালো। 5 ফিট 3 ইঞ্চি শীর্ণ দেহের বালিকা কি আর দানবীয় বডিবিল্ডার এর মতো পোক্ত শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারে? ধস্তাধস্তির এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মেগান। কিন্তু সেসবে শেরহামের কোনো ভ্রুক্ষেপ নেই। শকুনের মতো মেয়েটিকে ভোগে সে ব্যস্ত। দীর্ঘদিনের ক্ষুধার্ত বাঘ যেমন শিকার দেখলে সবকিছু ভুলে গিয়ে আক্রমণ করে, ঠিক তেমনি শেরহাম মেগানকে ভোগ দখলে ব্যস্ত হল। মেয়েটির সারা শরীর হিংস্র কামড়ের দাগে রক্তাক্ত হল। মেয়েটির নগ্ন শরীর অসংখ্য গভীর আছড়ের দাগে ক্ষতবিক্ষত হয়ে রইল। নিজের যন্ত্রণা মিটিয়ে তৃপ্তি সহকারে আয়েশি ভঙ্গিতে উঠে দাঁড়ালো শেরহাম। নিজের কাপড় পরিধান করতে করতে অবচেতন মেগানের দিকে অবজ্ঞাজনক দৃষ্টি ফেলে তাচ্ছিল্য হাসল, সাথে একদলা থুথু ছিটাল। তোর জন্য কিছুই রাখতে পারলাম না রে যুবরাজ। তার আগেই শালি মরে গেল। রাত কত হয়েছে যুবরাজের জানা নেই। বহু চেষ্টার পর রেহানের ফ্ল্যাটে আসতে সক্ষম হয়েছে যুবরাজ। বরফ ঠেলে সরিয়ে কোনো মতে রেহানের কক্ষে প্রবেশ করল যুবরাজ। শীতের প্রকোপে তার ধবধবে ফর্সা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে। সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না সে। হন্যে হয়ে রেহানের খোঁজ চালাতে লাগল যুবরাজ। চতুর যুবরাজ জানে রেহান এখানে নেই। তবুও মনের উদ্বেগ বলে একটা কথা আছে। সারা ফ্ল্যাট খুঁজেও রেহানের অস্তিত্ব পাওয়া গেল না কোথাও। রেহানের কক্ষের ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে ঘর কিছুটা উষ্ণ করার চেষ্টা চালালো যুবরাজ। এরপর রেহানের গোপন লকারের চাবি খুঁজতে লাগল ঘরময়। আধ ঘন্টা তল্লাশি চালিয়েও যখন কোনো চাবি পেল না, তখন সেটার তালা ভাঙল যুবরাজ। লোকারের এক কোণে কিছু কাগজপত্র, একটা মেয়ের ছবি। মেয়েটি যুবরাজের অন্তরের খুব কাছে বসবাস করে। কিছু সিরিঞ্জ, কাচের শিশি আর একটা চিঠি সমেত জিপিএস ট্র্যাকার। আমি জানি না আদৌ তোর মুক্তি মিলবে কি না, তবুও তোর জন্য আমার লাস্ট বার্তা। আমি শেরহামের সকল গোপনীয়তা জেনে ফেলেছি। তোকে বরবাদ করতে ও যা খুশি তাই করতে পারে। শেরহাম স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ও সবসময় আলাদা একটা জগতে থাকতে ভালোবাসে। যত ধরনের হিংস্র সহিংসতা রয়েছে সব তার পছন্দ। তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওর মনের ভ্রমে সে তোর পিছে লেগে আছে। এবং তোর মৃত্যু দিয়ে ওর এই নোংরা খেলা শেষ হবে। যতক্ষণ না তোর মৃত্যু হবে ততক্ষণ শেরহাম তোর আশেপাশের মানুষের ক্ষতি করবে, এমনকি তাদের খুন করতেও সে দুবার ভাববে না। আর একটা কথা, আমার বোনকে দেখে রাখিস। বাবা মাকে আমার মৃত্যুর খবর পাঠিয়ে দিস। কারণ আমি জানি শেরহাম আমাকে মেরে ফেলবে। ডাস্টবিনে ইচ্ছে করেই প্রমাণগুলো শেরহাম রেখেছিল। তুই আমি দুজনেই ওর ট্র্যাপে কঠিনভাবে পা দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিপিএস ট্র্যাকার রেখে গেলাম। এটার ডিভাইস আমার কাছে আছে। রেড বাটন টিপলেই আমার লোকেশন তুই পেয়ে যাবি। কেন জানি মনে হচ্ছে তুই জেল থেকে পালাবি। তাই আগেই সব ব্যবস্থা করে গেলাম। যদি আমার বিকৃত লাশটি খুঁজে পাস প্লিজ ঘৃণা করিস না। ইতি তোর বোকা বন্ধু রেহান। চলবে।